ওয়েলকাম টু স্টোরিজ অফ বেঙ্গল। তাহলে তোমায় আমি অনেকদিন ধরে চিনি, ঠিক আছে? তো আমার তোমায় ডাকার অনেকদিন ধরে ইচ্ছে ছিল, কিন্তু আমি ভাবছিলাম কি পডকাস্ট শুরু করবো কি করবো না। কিন্তু ফাইনালি যখন আজকে শুরু করলাম, তুমি আসলে আমার খুব ভালো লাগলো প্রথম এপিসোডে। তো আমার প্রথম প্রশ্ন তোমার থেকে এটাই থাকবে যে তুমি এতদিন এত কিছু জানো, এত নলেজ তোমার, কিন্তু তুমি কোনো পডকাস্ট বা কোনো এপিসোড বা কোনো টিভি শো বা কোথাও মুখ দেখাওনি। ইভেন আই থিঙ্ক আজকেও মুখ দেখাবে না তুমি। তাহলে আমার চ্যানেলে প্রথমবার কেন এলে? দেখ, প্রথমেই তোকে অভিনন্দন থ্যাংক তোর ইউ। এই চ্যানেলটার জন্য। থ্যাংক ইউ। এটা তোকে আমি আগেও বলেছি যে তোর যখন একটা ইচ্ছে আছে, সেই ইচ্ছেটাকে একটা প্রয়াসে বদলাও, সেই জিনিসটাকে জনসমক্ষে নিয়ে এসো। সেটা তুই করেছিস, আমার খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। এবং এটাও জেনে আমার খুব ভালো লাগলো যে তুই প্রথম এপিসোডে আমাকে ডেকেছিস। তো সেটা অনেকদিনের ইচ্ছে ছিল, আমি মানলাম। তার জন্য আমার খুব ভালো লাগলো সেটা জেনে। এবারে তো প্রশ্নে আসি যে জনসমক্ষে আমি কেন আজকে প্রথম এলাম। দেখ, আমি আসতে চাই না, তার কিছু রিজনস আছে, কিছু বারণ আছে। কারণ আমি যে জিনিসগুলো নিয়ে চর্চা করি, যেগুলো প্র্যাকটিস করি, এগুলো আমার একটা ভালো লাগার জায়গা থেকে শুরু হয়ে এখন আমার জীবনের অনেকটা জায়গায় গ্রহণ করে নিয়েছে। তো যে অংশটা এটা গ্রহণ করেছে, সেই অংশ হয়তো জনসমক্ষে না আসাটাই ভালো। কারণ কি জানিস তো, এখনকার দিনে ভেকধারীটার ব্যবসা সবচেয়ে বেশি চারদিকে। চারিদিকে তুই যেখানেই দেখবি, সেদিকেই দেখবি লোকজন ওই হাত দেখে, কার্ড পরে নানান রকম এসব ব্যবসা হয়ে গেছে এখন এই পুরো জিনিসটা। এক্স্যাক্টলি। কিন্তু এগুলো ব্যবসার জিনিস নয়। যার মধ্যে শক্তি আছে, যে জিনিসটাকে ঠিক মতন জানে, যে জিনিসটাকে ঠিক মতন বোঝে, তার এটা নিয়ে ব্যবসা করার দরকার নেই। লোককে তুমি যদি সাহায্য করতে পারো, করো, কিন্তু ব্যবসা করো না। ব্যবসা করলে তুমি হয়তো পয়সা হয়তো আসছে, কিন্তু তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে না। প্রতি দুদিন পর পরই তো দেখছি এরকম দুজন বেরিয়ে যাচ্ছে যারা এইসব ব্যাপারে বোঝাচ্ছে, শেখাচ্ছে, কোর্স শুরু করে দিচ্ছে। কি চলছে সেটাই। এই যে কোর্সের কথা বললি, এটাও বলি। অ্যাকচুয়ালি কি জানিস, এই যে যেটা শেখানোর ব্যাপারটা, এটা তো মানে গুরুর কাছ থেকে তার শিষ্যের কাছে যাওয়া উচিত। এটা অনেকটা দীক্ষার মতন জিনিস হতে পারে, হওয়া উচিত। যে সময় দেখে, দিনক্ষণ নক্ষত্র দেখে তবে আমি আমার শিষ্যকে শিক্ষাটা দেব। কিন্তু এখন সেটা হয় না। এখন সবই ব্যবসা, কোর্স স্টার্ট হয়েছে। তো সেই জিনিসটা হওয়া উচিত নয়। যেমন ভাবে শুরু হয়েছে, প্রগতির সঙ্গে সঙ্গে চলছে। একটা সময়ের গড্ডালিকাতে গা ভাসিয়ে লোকে টাকা আর্ন করছে, পাচ্ছে। এগুলো আগে পিওর জিনিস ছিল, যেগুলো গুরু থেকে শিষ্যতে আসতো। এখন তো যে কেউ কোর্স বিক্রি করে শুরু করে দিচ্ছে শেখানো। তন্ত্র তন্ত্র মহাবিদ্যা যা পারছে সে তাই শুরু হয়ে যাচ্ছে। শুধু তো তাই নয়, নানান রকম ভাবে বেচছে নিজেদের। সেটাই। এটা তো রুটি রুজির একটা জায়গা তৈরি হয়ে গেছে। সেই রুটি রুজির জায়গাটা তৈরি হওয়াটা উচিত না। সেটাই। তুমি লোকে সাহায্য করতে চাও, করো, কিন্তু এটাকে ব্যবসায় বদলেও না। আমারও এটাও বারণ ছিল যে তুমি যেদিনকে এটা ব্যবসায় বদলাবে, সেদিনকে তোমার উপরে অনেক কিছু হয়তো অভিশাপ নেমে আসতে পারে। আমার জন্য, আমার বংশের ওপরে বা আমার ওপরে শারীরিক দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, নানান রকম ভাবে। সেই জন্য কোনোদিনও ব্যবসায় বদলানোর চেষ্টা আমি করিনি। যদি আমাকে কেউ কিছু দিতেও চেয়েছে, আমি কোনোদিনও গ্রহণ করিনি। এই জন্যই তুমি কি লাইমলাইটে থাকতে পছন্দ করো না? আমি তাই, আমি সবসময় ওই তোদের সোকল্ড লাইমলাইট বা ক্যামেরা, সেগুলোর পেছনে থাকতেই বেশি ভালোবাসি। মানুষকে সাহায্য করলাম, যার প্রয়োজন তাকে যতটুকু যা করতে পারলাম করবো। তার বাইরে গিয়ে ওই টাকা পয়সা নিয়ে একটা বড় ছবি টানিয়ে একটা ঘর নিয়ে বসে গেলাম বাতানুকূল ঘরে, সেইগুলো আমার ভালো লাগে না। তুমি বললে তুমি কিছু টাকা পয়সা বা কোনো ধন ইয়ের জন্য এই জিনিসগুলো করো না, কিন্তু আমরা শুনে এসেছি যে অনেক আগে থেকেই যে দক্ষিণার জিনিসটা যেটা চলছে, ইভেন এখনো চলছে। যে কোনো গুরু গুরু দক্ষিণা যেটাকে বলতো আগে, এখন দক্ষিণার নামে টাকা টাকা হচ্ছে। তো তুমি কি ওইটাতেও মানো না, না ওরকম কিছু নাও এখন তোমার যখন কনসালটেশন বা কিছু করো? দেখ, আমি তো কোনো কনসালটেশন করছি না। কনসালটেশন মানেই হচ্ছে ব্যবসা, আমি সেটা করছি না। লোকে যদি বিপদে পড়ে কোনো সাহায্য চায়, তুই কি সাহায্যের বদলে তার কাছ থেকে টাকা নিবি? নিশ্চয়ই নয়।
আমি তাই জন্য সাহায্য কিছু না। আচ্ছা, তুমি যে বললে যে তুমি কোনো দক্ষিণা, কোনো টাকা পয়সা নাও না, নেওয়াতে বিশ্বাস করো না, কিন্তু আমরা অনেক আগে থেকেই দেখে আসছি যে যে কোনো পুজো হোক বা যে কোনো ফাংশন, ফাংশন না এক্স্যাক্টলি, যে কোনো পুজোই বেসিক্যালি হোক, ওখানে দক্ষিণা দেওয়ার নিয়মটা অনেক আগে থেকেই চলে আসছে। তো তুমি কি ওগুলো নাও না, না তোমার অন্য কোনো মতামত আছে এই ব্যাপারে? দেখ, আমি যদি কাউকে কোনো শিক্ষা দিই, কোনো রকম কিছু শেখাই, তাহলে প্রথমত গুরু দক্ষিণা সে আমাকে দেবে। হুম। কিন্তু সেই গুরু দক্ষিণা যে টাকা পয়সা হতে হবে তার কোনো মানে নেই। আচ্ছা। সে যেটুকু শিখেছে সেই জ্ঞানের শ্রেষ্ঠ প্রয়োগ করলেও হুম। সেটা আমার কাছে গুরু দক্ষিণা। ওকে। আর যদি আমার কাছে কেউ কোনো রকম সাহায্য চায়, সেই সাহায্যের বদলে আমি নিশ্চয়ই কারোর কাছে কোনো টাকা পয়সার আশাও করবো না, সেটা চাইবও না। কারণ এটা আমার ধর্ম, যে মানুষকে আমি যতটুকু শিখেছি, যতটুকু জানি, সেই জিনিসটা দিয়ে মানুষকে যতটা সম্ভব সাহায্য করব। সেই জিনিসটা যদি নাই করতে পারলাম, তাহলে লাভ তাহলে লাভ। শিখে। বুঝতে পারছি। তো তুমি এত বছর ধরে এই বিদ্যা নিয়ে, এই পার্টিকুলার আর্ট, আর্ট বলবো কি, এটাকে আর্ট কি বলা যায় এই বিদ্যাগুলোকে ফার্স্টলি? দেখ, আর্ট ঠিক বলবো না, হুম। তবে হ্যাঁ বিদ্যা তো বটেই। একটা শিক্ষা, একটা বিদ্যা, সেটা ঠিক। যেরকম আমি হচ্ছি লেম্যান, আমি জানি না এসবের ব্যাপারে খুব একটা, তো এর জন্যই তোমার থেকে জানতে চাইছি। তো আমার আমার চোখে এগুলো হালকা সুপার ন্যাচারাল, প্যারানর্মাল, এই দুটো মিক্সড হয়ে যাচ্ছে। তো আমি ঠিক জানি না দুটোর মধ্যে কোন দিকে যাবো। স্বাভাবিক, লেম্যান বুঝতে পারবে না। একদমই ঠিক, তাহলে একদমই ঠিক। এই বিদ্যা যেগুলো কথা তুমি বলছো, যদি তোমার ভাষায় বলি, তাহলে এগুলো কি সুপার ন্যাচারাল বলবে না প্যারানর্মাল বলবে ফার্স্টে? দুটোর মধ্যে যে ফারাকটা, সেটা আগে আমাদের বুঝতে হবে। আচ্ছা। সুপার ন্যাচারাল মানে হচ্ছে আমাদের বোধগম্য হওয়া যে দুনিয়া, হুম। তার বাইরে কিছু ঘটা, যেটা নাকি কোনো এক্সপ্লেনেশন নেই, সেই জিনিসটাই হচ্ছে সুপার ন্যাচারাল। যেখানে নাকি ভূত, দৈত্য, দানব, ভগবান সবাই আসছে। আর প্যারা নর্মাল যে জিনিসটা, সেইগুলো আমাদের কাছে তথাকথিত হুম। সায়েন্টিফিক ইকুইপমেন্ট যা আমাদের আছে, সেইগুলো দিয়ে যদি যুক্তি দিয়ে না বোঝানো যায়, কিন্তু কিছু নতুন বৈজ্ঞানিক বস্তু দিয়ে বা তত্ত্বের দ্বারা আমরা যদি সেগুলো বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি, সেই জিনিসটা হচ্ছে প্যারা নর্মাল। ওকে। নর্মালের বাইরে, বাট প্যারা নর্মাল, সম্পূর্ণ নর্মাল নয়। যেমনই সাইকোলজির আর একটা ভাগ হচ্ছে প্যারাসাইকোলজি, যেখানে নাকি বলছে টেলিপ্যাথি, টেলিকাইনেসিস, এই বিষয়গুলো আছে। সেই রকমই প্যারা নর্মাল, নর্মালের বাইরে একটা তত্ত্বর দুনিয়া, যেখানে সায়েন্টিফিক ইকুইপমেন্ট দিয়ে আমরা সো কল্ড প্যারানর্মাল ইনভেস্টিগেশনস বা প্যারানর্মাল স্টাডি করে থাকি। তো আচ্ছা। সুপার ন্যাচারাল আর প্যারানর্মাল জিনিসটার মাঝখানে একটা হয়তো দেওয়াল আছে বলতে পারিস। তাহলে তোমার কি এই দুটো জিনিসের প্রতি কি বিদ্যা আছে? দেখ, বিদ্যা হ্যাঁ কিছুটা আছে। আমি তাও মনে করব আমি যতটুকু শিখেছি, হয়তো একটা বিরাট সমুদ্রের পাড়েতে একটা ছোট নুড়ি পাথর মাত্র, তার বেশি কিছু না। Okay. আচ্ছা, তাহলে তুমি গৌরব তিওয়ারির ব্যাপারে শুনে তো নিশ্চয়ই থাকবে। তো তিনি, আমি যতটুকু জানি, আমি খুব ডিটেলস জানি না, তো আমি ভুল হতেই পারি। তো আমি শুনেছি যে উনি খুব মিস্টেরিয়াসলি ভাবে মারা গেছিলেন। কিন্তু আমি এটাও শুনেছি যে উনি খুব বড় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর ছিলেন, যার খুব মানে অনেক বিদ্যা ছিল বলতে পারো। তাহলে কি এত বিদ্যা থাকা সত্ত্বেও সে এরকম মিস্টেরিয়াসলি মারা গেলেন, এটা তোমার কি মনে হয় কি করে হতে পারে? তাহলে লোকজন, তুমি যে বলছিলে যে লোকজনকে হেল্প করবে, ও নিজেরই করতে পারলো না, সেটা কেন আর কি কারণে হতে পারে তোমার কি মনে হয়? দেখ, বিষয়টা হচ্ছে গৌরব তিওয়ারির যে মৃত্যু, সেটা খুবই তার পরিবার বা তার বন্ধুদের কাছে, তার যারা সতীর্থ আছে, তাদের কাছে জিনিসটা খুবই যন্ত্রণাদায়ক একটা বিষয়। নিশ্চয়ই। অনেক কিছু তত্ত্ব, অনেক কিছু ঘটনা উঠে এসছে টুকরো টুকরো ভাবে অনেকের কাছ থেকে। যে জিনিসটা আমি বলতে পারি, হুম। সেটা হচ্ছে গৌরব তার জীবনের শেষ দিকগুলোতে একটা স্পেসিফিক
এন্টিটি বা একটা স্পেসিফিক কোনো আত্মা বা কিছুর সাথে, এনার্জির সাথে হয়তো একটা মুখোমুখি লড়াইয়ে নেমে পড়েছিল। ডেমনিক এন্টিটি না নর্মাল এন্টিটি? বোধহয় ডেমনিক এন্টিটি। কারণ যতটুকু বোঝা যায় তাতে গৌরব তিওয়ারি যখন শেষ মুহূর্তগুলো ওর যাচ্ছিল, যে শেষ দিনগুলো ছিল, সেই দিনগুলোতে এই রকম কিছু কিছু জিনিস তার খুব ক্লোজ দুজনের কাছ থেকে আমরা জানতে পারি, তার টিমের, যে তার জীবনে এমন অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল এবং সে একটু ভয় পেয়েছিল কিছু কিছু জিনিস নিয়ে। এবং তারপরে হঠাৎই তার মৃত্যুটা ঘটে। এবং এটা জানিস কিনা জানি না, হুম। ওর টিমে একটি মেয়ে ছিল। যখন গৌরবের মৃত্যুটি হয় হুম। তখন সেই মেয়েটি তার বাড়িতে ছিল। মেয়েটি প্রবাবলি অন্য একটি শহরে ছিল সেই সময় যখন গৌরবের মৃত্যুটা হয়। ওকে। যতটুকু শুনেছি বা যতটুকু জানি তাতে এটুকু বোঝা গেছিল যে ওই সময়টাতে হঠাৎ করেই মেয়েটির বাড়িতে পাওয়ার অফ হয়ে যায়, লোডশেডিং হয়। আচ্ছা। মেয়েটি তার ঘর থেকে বেরিয়ে বোধহয় তার মায়ের ঘরের দিকে যেতে যাচ্ছিল। সেই সময় তার কম্পিউটারটা ওই দুটো ঘরের মাঝখানে একটা জায়গায় রাখা থাকে, সেইটা অন হয়ে যায়, একটা ডেস্কটপ কম্পিউটার লোডশেডিং অবস্থায়? লোডশেডিং অবস্থায় অন হয়ে গিয়ে তাতে সামহাও কিছু একটা সে দেখেছিল বা কিছু একটা হয়েছিল। এবং তারপরে হঠাৎ করে সে দেখে গৌরব তার সামনে দাঁড়িয়ে আছে বা এরকম কিছু একটা। কম্পিউটারের মধ্যে না বাইরে? বাইরেই তার আচ্ছা, সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা। বা এরকম কিছু একটা সে দেখেছিল। আচ্ছা। আমি ঠিক মনে করতে পারছি না পুরো ঘটনাটা, কিন্তু যতদূর মনে হচ্ছে এরকম একটা শুনেছিলাম ওকে। বা পড়েছিলাম। এবং তার পরবর্তীকালে সে তার বাড়িতে সে একটু অবাক হয়ে যায়, তার একটু মানে অদ্ভুত লাগে জিনিসটা, একটু ভয় লাগে। সে ঘরের মতো চলে আসে, বাড়িতে কারেন্ট আসে। এবং ঠিক সেই মুহূর্তে তাদের টিমের আর একজন, যে গৌরবের সবচেয়ে ভালো বন্ধু ছিল, হুম। সেই ছেলেটি মেয়েটিকে ফোন করে এবং বলে গৌরব ইজ নো মোর। ঠিক ওই জিনিসগুলো হওয়ার পরেই? মানে অ্যাকচুয়ালি বোধহয় গৌরব সেই সময় এসেছিল ওকে বলে যাওয়ার জন্য এটা, যে আমার কাজগুলোকে তোরা এগিয়ে নিয়ে যাস, অসম্পূর্ণ কাজগুলোকে তোরা করি। তো ও কি কোনো পার্টিকুলার কেসের ওপর ওই সময় কাজ করছিল? সেই সময় অনেকগুলো অনগোয়িং কেসেস ছিল, আর সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ওই গৌরবের একটা বড় কেস চলছিল। মানে সেটাও নিজে কিছু ইনভেস্টিগেশন করছিল। আচ্ছা। সেই ইনভেস্টিগেশন গুলো ঠিক কি বা কার মানে কোথায় করছিল, কি বিষয়, সেইগুলো ডিটেলস পাবলিকলি কারোর কাছে নেই। কিন্তু সেগুলো নিয়ে অনেক তত্ত্ব তালাশ, অনেক কিছুই অনেক হয়েছে, থিওরিজ হয়েছিল, আছে দেখেছি। অনেক কিছুই থিওরি আছে, কিন্তু সেগুলো নিয়ে আলোচনা বোধহয় না করাটা সমীচীন। কারণ মৃত ব্যক্তির ব্যাপারে মৃত কথা বলাটা ব্যক্তির ঠিক কথা, ঠিক না। তার থেকেও বড় কথা, ওর মৃত্যুটা আমাদের অনেকের কাছেই খুব শকিং বলে বলতে পারিস। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি যা বুঝতে পারলাম এই পার্টিকুলার কেস থেকে, এই পার্টিকুলার ফিল্ডে থাকা নিশ্চয়ই জীবনের জন্য ভয়ানক হতে পারে, তাই না? ভয়ানক, দেখ ভয়ানক যখন হয়তো একজন মারা বলবো না। গেছে এই পার্টিকুলার ফিল্ডের জন্য, আর লোকে বলছে, ইভেন থিওরিজ এরম আছে যে ও কোনো ইনভেস্টিগেশন করার সময়ই মারা গেছে, তাহলে নিশ্চয়ই এগুলো হতেই পারে। দেখ আমি এটা বলবো না যে এটা হয়তো থাকা খুব ভয়ানক বিষয়। কিছু নিয়ম নীতি সব জায়গাতেই মানতে হবে। সিভিল ইঞ্জিনিয়ারিংও তো খুব মারাত্মক বিষয়, যে কোনো সময় যে কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে। সেটা ঠিক, তাহলে বাট দুটোকে কম্পেয়ার করা তো উচিত না আমার মনে হয়। সেখানে হয়তো ফিজিক্যাল ইনজুরিজ এর চান্সেস বেশি, হুম। এইখানে হয়তো অন্য রকম ভাবে ইনজুরিজ এর চান্স হওয়া বেশি। এখানে হয়তো তোর আনএক্সপ্লেনড সো কল্ড কিছু ইনজুরিজ হতে পারে, সেই জিনিসগুলো হয়তো কোন দিক দিয়ে বিপদ আসবে বুঝতে পারবি না। সেরকম সেখানেও তাই, সিভিল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও তাই। একটা কাজ চলছে, হয়তো বিল্ডিংটাই কোনো রকম ভাবে ভেঙে গেল, কোথাও ক্যালকুলেশনের এরর, এখানেও ক্যালকুলেশনের এরর। যদি কোনো জায়গায় কোনো রকম আমাদের গাণিতিক ভুল হয়, সেই গাণিতিক ভুলের জন্য অনেক কিছু অনেক রকম ভাবে হতে পারে। একটা ফল যদি আমি ভুল পাই, সেই ফলটাকে ধরে নিয়ে আমি যদি একটা বিল্ডিং খাড়া করি, তাহলে সেখানে অবভিয়াসলি সেই বিল্ডিংটা ভেঙে পড়তে বাধ্য। বুঝতে পেরেছি। যেমন একটা বিল্ডিং হেলে যাচ্ছে, ভেঙে পড়ছে, এরকম অনেক ঘটনা। বুঝেছি, তোমার মেটাফোরটা ঠিক- বুঝতে পেরেছি। ঠিক সেই রকম ভাবেই আমাদের এই ফিল্ডে তুই যদি দেখিস, কোনো না কোনো ভুলের জন্য কিছু না কিছু হয়।
হয়তো কোনো না কোনো ভুলের জন্য কোনো বড় বড় নাম করা ব্যক্তির কোনো ঘটনা ঘটে গেছে, বা হয়তো আরো, যেমন দেখ আমি তোকে আর একটা জিনিস হয়তো বলবো, আমি জানি না এটা তোরা কতটা তুই জানিস। হুম। সুশান্ত সিং রাজপুত হুম। নাম সবাই শুনেছে, সবাই চেনে, হুম। খুব বড় একটা স্টার। হুম। সে অকালে চলে গেল। হুম। সেই যাওয়াটাকে নিয়েও নানান রকম থিওরি আছে। প্যারানর্মাল থিওরি ছিল ওই ব্যাপার নিয়ে। তার মধ্যে সেটাও আছে যে ওর বাড়িটা এখন বোধহয় ওর বাড়িটা অন্য একজন কোনো অ্যাক্ট্রেস ভাড়া নিয়েছে, ওখানে ওকে। থাকে। তো সেটা নিয়েও নানান রকম একটা মানে থিওরি আছে আছে যে ওই বাড়িতে নানান রকম প্রবলেমস আছে, ওই বাড়িটার জন্য হয়তো এরকম হয়েছে, সেরকমও কিছু আছে। ও মারা যাওয়ার ওটা পরে শুনি। সুশান্তের মৃত্যুর পরে বেশ কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স কিছু ওই ঘোস্ট বক্স দিয়ে, এটা একটা হ্যাঁ, আমি ইকুইপমেন্ট, শুনেছিলাম, আই থিঙ্ক একটা ভিডিও দেখেছিলাম এই ব্যাপারে। এক্স্যাক্টলি একটা ঘোস্ট বক্স দিয়ে সেটার মধ্যে দিয়ে আওয়াজ জেনারেট করে সুশান্তের সঙ্গে কমিউনিকেট করবার চেষ্টা করেছিল। আচ্ছা, আমার একটা প্রশ্ন এলো এর থেকে, ঘোস্ট বক্স যেটা বললো ওটা একটা ইকুইপমেন্ট, তাই সাইন্টিফিক ইকুইপমেন্ট। তো ওটা থেকে যদি কিছু ধরা পড়ে বা কিছু সিগন্যালস পাওয়া যায়, দেন বলা হয় ওটা প্যারানর্মাল, তাই তো? কিন্তু প্যারানর্মাল মানে তো সেটাই যেটা সায়েন্স এক্সপ্লেন করতে পারবে না, তাহলে কি প্যারানর্মাল করে মানে ধরা সায়েন্স পড়ছে? এক্সপ্লেন করতে পারবে না, নয় সে প্যারানর্মাল মানে হচ্ছে নর্মালের বাইরে এমন কিছু জিনিস, যে জিনিসটাকে আমাদের তথাকথিত সায়েন্সের জিনিস দিয়ে এক্সপেরিমেন্ট মানে বোঝা না গেলেও সায়েন্সের এমন কিছু থিওরি বা এমন কিছু ইকুইপমেন্ট বানিয়ে নেওয়া হচ্ছে হুম। যেগুলো দিয়ে আমরা ওগুলোকে ডিফাইন করতে পারি বা একটা সার্টেন পয়েন্ট অফ রিজনিং এ আমরা পৌঁছতে পারি। আচ্ছা, দ্যাট তাহলে ইজ প্যারানর্মাল। তাহলে প্যারানর্মাল ইনস্ট্রুমেন্টস যেগুলো হয় ওগুলো যদি এখন এখানে ইউজ করা হয়, তাহলে যদি কিছু থাকে ধরা পড়ে যাবে? দেখ ব্যাপারটা কি এতটাই ইজি, মানে কোনো টেস্ট করার মতো যে ইউজ করছে ধরা পড়ে যাচ্ছে? দেখ বিষয়টা কি জানিস, এন্ড ওই তার যে থেকেও বড় কথা যে লোকে বলে যে এন্টিটিস অনেক রকমের হয়, ভালো খারাপ, ডেডলি বা ডেডলি না, বা ডিমনিক এন্টিটি, হোয়াট এভার, যাই আলাদা আলাদা ক্যাটাগরিজ আছে। তো ওরা বুঝতে পারছে কি করে কোনটা কি ক্যাটাগরিতে পড়ে? ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালসে তো ম্যাক্সিমাম ধরা পড়ছে যে নর্মাল আছে না অ্যাবনর্মালিটিস আছে। তো ওই জিনিসটা কি করে বুঝতে পারছি কোন ক্যাটাগরিতে বিলং করছে কি? দেখ তোর প্রশ্ন যেটা, তোর লাইন অফ থট, তোর কোশ্চেনের ধরনটা, সেটা আমার খুবই ভালো লাগলো। যে আমরা বুঝবো কিভাবে যে নেগেটিভ পজিটিভ সোল বা ব্যাড সোল গুড হুম। সোল হুম। হুম। এনার্জি স্পিরিট, এই যে বিষয়গুলো কিভাবে বুঝবো। দেখ অ্যাকচুয়ালি কি জানিস তো, তাদের এই যে এন্টিটি গুলো থাকে, হুম। যে এনার্জি থাকে না, এদের ধরন থাকে নানান রকম। ধরন বলতে ওদের বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক যেমন মানুষের হয় সেরকম ওদেরও থাকে। তো সেইগুলো দিয়ে অনেকটাই বোঝা যায় যে তারা ঠিক কিরকম ভাবে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে। যেমন ধর কিছু ইকুইপমেন্ট আছে, হুম। হুম। রেম পডস আছে, ইএমএফ ডিটেক্টরস আছে, এই যে ভয়েস বক্স যেটা ঘোস্ট বক্স, হুম। হুম। এরকম অনেক কিছু জিনিসপত্র আছে। আর একটা আছে এসএলএস ক্যামেরা। এসএলএস ক্যামেরা হচ্ছে কোন একটা স্পিরিটকে বা কোনো এন্টিটিকে ম্যাপিং করে, স্টিক ওকে। ফিগারের মতন ম্যাপিং করে। ওকে, হ্যাঁ আমি ওটা দেখেছি, হ্যাঁ, গ্রিন কালার ডটস লাইন নানান লাইন রকম, থাকে, হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ, ভাবে রাইট ম্যাপিং করে। রাইট রাইট। সেটা তো বোঝা যায় যে এন্টিটি রয়েছে আশেপাশে, দেখা ওটা যায় ওটা আই ওদেরকে। থিঙ্ক ওটা তোমার মুভমেন্ট ট্রেস করে কোনো এন্টিটি, বা হ্যাঁ, মুভমেন্ট মানে হোক কারণ ওখানে স্ট্যাটিক হলেও সেই জায়গাটা দেখায়। কোনো মানুষ যদি ঢুকে যায় দেন ওটা একটা ফিগার নিয়ে নেয়, তো হ্যাঁ এবার হ্যাঁ মানুষ হ্যাঁ, বেরিয়ে গেলে যদি ফাঁকা জায়গায় নেয় তখন বলে ওটা এন্টিটি, এন্টিটি রয়েছে আই exactly। থিঙ্ক। হ্যাঁ। তো সেই জিনিসগুলো যেমন আছে, সেরকম তার সাথে সাথে এই যে রেম পডস আছে বা ইএমএফ ডিটেক্টরস আছে, সেইগুলো দিয়ে তাদের এনার্জিটা বোঝার একটা জায়গা তৈরি হয়। এইবারে মানে আমাদের যখন আশেপাশে এন্টিটিটা আসছে তখন একটা কোল্ড স্পট অনেক সময় তৈরি হয়, ওয়ার্ম স্পট হয় শুনেছি। ওয়ার্ম স্পট হয়, কোল্ড স্পট হয়, হ্যাঁ। টেম্পারেচার ড্রপ করছে বা টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই যে ক্যারেক্টারিস্টিক এই যে ডিফারেন্সেস গুলো হচ্ছে, তা দিয়ে আমরা বুঝতে পারি যে হ্যাঁ তাদের একটা উপস্থিতি রয়েছে। তারা আমাদের কথায় অনেক সময় নানান রকম ভাবে রিয়াক্ট করে, আচ্ছা। নানান রকম ভাবে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করে। এই যে উত্তর দেওয়ার চেষ্টা করে সেগুলো থেকে আমরা বুঝতে পারি তাদের উপস্থিতি। এবং তার পরবর্তীকালে নানান রকম এন্টিটিস আছে যারা নাকি আমাদের এই কোশ্চেন গুলোকেই আমাদের আমাদের ক্যারেক্টারিস্টিক গুলোকেই হুম। মানে
অন্যরকম ভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। যারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে সেই জায়গাটাই হচ্ছে তখন এই নেগেটিভ স্পিরিটসদের জায়গা চলে আসছে। এবং যারা সেগুলো ইনফ্লুয়েন্স করছে না, বরং তাদের নিজেদের গল্পটা হয়তো বলে যাওয়ার চেষ্টা করছে, বা আমাদের যে প্রশ্নগুলো সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছে পজিটিভ ভাবে, সেগুলো বোধহয় আমরা গুড বা ওই একটা নিউট্রাল ধরনের জায়গায় আমরা রাখতে পারি। তো এরকম হতে পারে যে ধরো আমরা এখানে বসে আছি, আমাদের এখানে স্পিরিট কোনো বা এন্টিটি কোনো এক্সিস্ট করছে, বাট নট গুড নট ইভিল, জাস্ট এক্সিস্ট করছে। বা যারা দেখছে তাদের বাড়িতে এখন দেখার সময় এখন হয়তো বসে আছে কেউ সাথে, এটা কি হতে পারে? দেখ, আমরা ওই যেখানে মিটার্স বা মেশিনস গুলো ইউজ করলে হয়তো ওরা ধরা পড়বে, আর নাহলে পড়ছে না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের খালি চোখে তো আমরা একটা ডেফিনিট ওয়েভলেন্থের বা একটা ডেফিনিট Frequencies ফ্রিকোয়েন্সি আলাদা, আমরা দেখতে পাবো ফিজিক্যাল লেভেল অব্দি, তারপরে আমরা দেখতে পাবো। তো আত্মাকে বলা হয় আমাদের এই মানে তন্ত্র বা এই নানান রকমেতে সূক্ষ্ম দেহ। তো এই আচ্ছা। সূক্ষ্ম দেহটা এমন ভাবে থাকে, মানে ওটা হচ্ছে তোর ওই খালি চোখে ধরা পড়বে না, খুবই সূক্ষ্মাতি সূক্ষ্ম একটা দেহ। তো সেটা খালি চোখে ধরা পড়বে না, যার জন্য আমরা চর্মচক্ষু দিয়ে তাদেরকে দেখতে দেখতে পাবো। পাই না। হয়তো ওই মেশিন গুলো বা ইকুইপমেন্ট গুলো যখন ইউজ করছি তাতে আমরা তাদেরকে সেন্স করতে পারছি। এবং এর বাইরে যাদের কিছু সিক্সথ সেন্স খুব হাই, বা যারা এই বিষয়ে চর্চা করছে, যারা জানে কিভাবে বুঝে ওঠা যায়, তারা নিজেদের সেন্স গুলোকে ঠিক সেরকম ভাবে টিউন করে কিছু স্পেসিফিক সাউন্ড, কিছু স্পেসিফিক গন্ধ, আহ, আরো নানান রকম কিছু কিছু সেন্সেস দিয়ে সেই জায়গাগুলো বোঝে, এবং সেগুলো বুঝতে পারে যে আমাদের আশেপাশে এই মুহূর্তে যেখানে আমরা বসে আছি সেই জায়গায় বা অন্যান্য জায়গায় যারা দর্শকরা আমাদের এই এপিসোডটা তোর দেখবে চ্যানেলে, তাদের বাড়িতেও যদি এরকম কোনো মানুষ থাকেন যাদের যাদের এই সেন্সেস আছে, তারা হয়তো বুঝতে পারবে, ফিল করতে পারবে। এক্স্যাক্টলি ফিল করতে পারবে। আমি শুনেছি, জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, যে যাদের রাশি হালকা হয় তারা বেশি ফিল করতে পারে। তাদের মানে তাদের অ্যাকচুয়ালি দেখ, রাশি হালকা ভারীর বিষয়টা হয়তো একটা অন্য জায়গায় চলে যায়, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল দিকে চলে যাচ্ছে। আমি অ্যাস্ট্রোলজির জায়গাটায় খুব একটা ঠিক ঢুকি না, মানে অ্যাস্ট্রোলজি বিষয়টা আমি খুব একটা তোমার বিশ্বাস কি করি মনে না। হয় অ্যাস্ট্রোলজি এক্সিস্ট করে? ওটা কি সায়েন্স দেখ, একটা? অ্যাস্ট্রোলজিটাকে আমি ঠিক সায়েন্স বলবো না, একটা ওই প্যারা সায়েন্সের মতন ব্যাপার বলবো, সিউডো সায়েন্স বলতে পারিস। মানে কিরকম বলতো, ওখানেও অনেক অঙ্ক আছে, কিন্তু ওই অঙ্কগুলোই যে স্পেসিফিক ভাবে আমাদেরকে পুরো জীবনটাকে গাইড করে নিয়ে যেতে পারবে, বা ওই অ্যাস্ট্রোলজিতে এটা বলে দেওয়া যে তোমার এই ঘরে অমুক গ্রহের তমুক দিন পর্যন্ত প্রভাব আছে বলে তোমার এই দিন পর্যন্ত বাজে যাবে, তার জন্য তুমি এই আংটিটি ধারণ করো, এই পাথরটা ধারণ করো ব্যবসা। আমি সেসব করবো না, আমি সেসব জানিও না, আমি সেসব বুঝিও না, ডেফিনেটলি। আমি সেসবের মধ্যে ঢুকি না। তবে হ্যাঁ, অ্যাস্ট্রোলজি ছাড়া তুই যদি বলতে চাস, কিছু জিনিস আছে, যেমন নাকি ফেস রিডিং, অরা রিডিং, সেই জিনিসগুলো আছে। এইগুলোতে কি হয়, আমার উল্টো দিকে বসে থাকা, আমার সামনে বসে থাকা যে মানুষ, তার মুখটাকে দেখে, তার তার অবয়ব দেখে, তার চারিত্রিক মানে তার শারীরিক গঠন দেখে, তার মুখের ওপরে অনেক কিছু ছবি ফুটে ওঠে, যেটাকে আমরা বলি ফেস রিডিং। আচ্ছা, এরকম কোনো পার্টিকুলার স্টাডি হয়? আর্ট আর্ট এটা বিদ্যা? এটা অনেক অনেক পুরনো একটা বিদ্যা বলতে পারি সেই ফেস রিডিং। ওকে ওকে। অনেকটাই পুরনো বিদ্যা, প্রাচীন বিদ্যার একটা বিদ্যা বলতে পারিস। এবং এটার সাথে সাথে তুই ওই ফেস রিডিং এর সঙ্গে সঙ্গে অরা রিডিং এরও একটা ব্যাপার থাকে, যে আমরা যে বসে রয়েছি প্রত্যেকটা মানুষের চার দিক দিয়ে একটা ওই যেটা তোদের ভিবজিওর যেমন কালার, যেটা আমাদের স্পেকট্রাম। স্পেকট্রাম, সেই রকম ওই স্পেকট্রামের মতন আমাদের অনেকগুলো লেয়ার থাকে আমাদের শরীরের। ওকে প্রত্যেক মানুষের আলাদা আলাদা অরা থাকে। ওকে। তো তার নিজস্ব মানে মনস্তাত্ত্বিক জগৎ, মানে কাজকর্ম বল, তার তার মানসিক বা শারীরিক গঠন বল, বা তার কর্ম দিয়ে বল, নানান রকম ভাবে এই অরাটার ওপরে বা এই লেয়ারের ওপরে নানান রকম এফেক্ট পড়তে থাকে। তো সেই এফেক্ট গুলোর থেকে নানান রকম রং বিচ্ছুরিত হতে থাকে, নানান রকম ছবি তারা ফুটিয়ে তোলে। ফিজিক্সে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিয়াকশন। সেরকম ভাবে আমরা যে কার্মিক রেকর্ডস অমুক তমুক যেগুলো বলছি, যে আমরা কর্মফল পাবো,
এই আমাদের কর্ম বা আমাদের এই কাজ, আমাদের ক্রিয়া, আমাদের সেগুলো একটা ছাপ ফেলতে থাকে এই জিনিসটার উপরে, আমাদের এই অরার উপরে। সেই অরা থেকে অনেক কিছু বোঝা যায়, দেখা যায়, জানা যায়, প্রেডিক্ট করা যায় যে হ্যাঁ তোমার এটা এটা হতে পারে। আমি বলবো না যে ডেফিনেটলি হবেই, হতে পারে, তোমার চান্সেস আছে, কিন্তু তার জন্য তুমি ভালো কাজ করো। তুমি যদি ভুল করে থাকো সেটা শোধরানোর চেষ্টা করো। তুমি পাথর পড়ে আর ওই ওটা দিয়ে কিছু করে ওই রকম হয় না। কালার এফেক্ট বলে একটা জিনিস হয়। আচ্ছা। এই যে কালার এফেক্ট, আমরা যে জামা পরছি, সেই জামার কালার, আমরা হাতে যদি কোনো আংটি পরি, অ্যাকচুয়ালি আংটি না পরে আংটির বদলে যদি আমরা স্পেসিফিক ওই কালারে কিছু স্পেসিফিক এলিমেন্ট পরি, সেটা কাঁচও হতে পারে বা অন্য কোনো ক্রিস্টালও হতে পারে, সেই কালারের এফেক্টই আমাদের ওই অরার উপরে পড়ে। সেইগুলোই আমাদের মনস্তাত্ত্বিক লেয়ারেতে অনেক রকম ভাবে আমাদেরকে সাহায্য করে। এটার ব্যাপারে আমি জানতাম না, কালারের ব্যাপারে আমি নিউমোরোলজি শুনেছি, নাম্বারস এর ব্যাপারে শুনেছি। সেটা তো একটা আলাদা স্টাডি হ্যাঁ, হয়ে হ্যাঁ, যাচ্ছে, হতে পারে। লাইন অফ স্টাডি। তাহলে তুমি বললে যে যখন কোনো মানুষের মৃত্যু হয় বা তার শরীরের থেকে আত্মাটা ত্যাগ করে দিয়ে শরীরটা ছেড়ে বেরিয়ে যায়, তো আমি শুনেছিলাম যে 21 গ্রামস একটা এক্সপেরিমেন্ট হয়েছিল, যেটার ওপর বলা হয় যে যদি যখন মানুষের মৃত্যুর পরে শরীর থেকে যখন আত্মাটা বেরিয়ে যায় তার ওভারঅল ওয়েটটা 21 গ্রামস ড্রপ করে যায়। তো 21 গ্রামসটা কি আত্মার ওয়েট? কারণ আত্মা আমি জানতাম হ্যাজ নো ফর্ম, নো মাস, তাহলে এটা 21 গ্রামস কি করে? দেখ, বিষয়টা হচ্ছে যে এক্সপেরিমেন্টটা করা হয়েছিল, সেই এক্সপেরিমেন্টটার বোঝার বিষয়টাই এটা ছিল যে এটা পসিবলি ম্যাক ডগলের এক্সপেরিমেন্ট করা। ওনার এক্সপেরিমেন্ট করার কারণটাই এটা ছিল, বোঝার জন্য যে আমাদের যে সোল, যে আত্মা, তার আদৌ কোনো মাস বা ওয়েট কিছু আছে কিনা, সেটা বোঝবার জন্যই এই এক্সপেরিমেন্টটা করা। আচ্ছা। কিন্তু যেহেতু আমরা সোলকে বলছি সেটা একটা এনার্জি, তার এনার্জির কোনো ওয়েট থাকবে না, মাস থাকবে না। ইটস জাস্ট এন ফর্ম অফ এনার্জি। তো সোলটা যখন এনার্জির ফর্ম, তখন তার কোনো ওয়েট থাকার উচিত নয়। এক্সপেরিমেন্টটা যখন করা হয়েছিল সেই সময়টায় সেইটা নিয়ে অনেক থিওরি আছে। তো আমি থিওরিটা প্রথমে আসছি, থিওরিটাতে বলছে মৃত্যুর আগে তার ওজন, মৃত্যুর পরে ওজন 21 গ্রাম কমে গেছে। দেখা যাচ্ছে যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস যেটা রয়েছে, যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমাদের লাংস ক্যাপাসিটি কিছুটা কমে যাচ্ছে, সেটা একটা সংকুচিত হচ্ছে, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জেস হচ্ছে ভেতরে মৃত্যুর পরে আমাদের শরীরের মধ্যে। সেই চেঞ্জেস এর জন্য আমাদের ওয়েটের কিছুটা হয়তো কম হচ্ছে। আচ্ছা, সেই কারণে কিছু ব্রেকডাউনের ফলে ওয়েটটা কমছে। এরকম ভাবে ভাবতে গেলে ওটাও হতে পারে যে যখন কোনো ডেড বডি বা কোনো মৃত দেহ যখন হয়ে যায়, কিছু সময় হয়ে যায়, তখন ওয়াটার ওয়েট কমে যায়, তারপর করে কোনো সময় ওটা ফুলতে থাকে, অনেক সময় ভেতরের পার্টস, ইন্টারনাল অর্গানস, তো ওটার জন্য ওয়েট কমতে বাড়তেই পারে। কিন্তু এই 21 গ্রামসই কেন? এটা স্পেসিফিক কিছু সাইন্টিফিক রিজনস আছে যেটার জন্য 21 গ্রামস কমছে। আচ্ছা। এবং এইটা যেহেতু সোল হচ্ছে ফর্ম অফ এনার্জি, সেটা কোনো মতেই আমি বলবো না যে এটা হচ্ছে 21 গ্রামটা হচ্ছে সোলটার ওয়েট। আচ্ছা। দেখ, আর একটি এক্সপেরিমেন্ট হয়েছিল, এটা পসিবলি কোন একটি বিদেশি অক্সফোর্ড বা কোন একটা থিওসফিক্যাল সোসাইটিতে এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল। মৃতপ্রায় ব্যক্তিকে কাঁচের একটা এটার কথাই আমি বলছিলাম, এক্স্যাক্টলি এটার কথাই বলছিলাম, কাঁচ ভেঙে দিয়ে বেরিয়ে কাঁচ ভেঙে গেছে। হ্যাঁ। তো বলা হয় যে যখন সে ওইটার মধ্যে বন্ধ রয়েছে, তার মধ্যে প্রেশার ক্রিয়েট হচ্ছে, প্রেশারটা ক্রিয়েট হয়ে কাঁচটা কোনোভাবে চির ধরে যাচ্ছে। কিন্তু ওটা জাস্ট মৃত্যু হওয়ার পরেই কি করে হতে পারে? এটাই হচ্ছে প্রশ্ন। আর আমার এই প্রশ্নতেই থিওসফিক্যাল সোসাইটি বলছে যে তার মানে একটা ফোর্সেতে একটা আত্মা বেরোচ্ছে, তার মানে এনার্জি সে একটা ফোর্সেতে বেরোতে পারে। তাহলে সোল যে ডেথের পরে বেরো, এটা প্রুভেন, সায়েন্টিফিক্যালি প্রুভেন? অবভিয়াসলি প্রুভেন। কারণ দেখ, তুই যদি রিইনকার্নেশন দেখিস, রিইনকার্নেশন মানে কি, একটা সোল, যেমন আমি বললাম, আমার একটা আধার ছেড়ে বেরিয়ে গিয়ে সে আবার নতুন একটা আধারে যখন চলে আসছে, তখনই সে আর একটা জন্ম পাচ্ছে, রিইনকার্নেট করছে। আমরা যখন আর একটা নতুন জন্মেতে যাচ্ছি, তখন আমরা পূর্বের জন্মে যা যা ঘটেছে সেই জিনিসগুলো আমরা ভুলে যাই, মনে থাকে না। ইটস এ কমপ্লিট রিসেট। কিন্তু রিইনকার্নেশনেতে কি হচ্ছে? রিইনকার্নেশনে হচ্ছে
আমরা যখন আমাদের সেই সোলটা আর একটা আধারের মধ্যে ঢুকছে, তখন সেই আধারের মধ্যে ঢোকার পর সেই রিসেট বাটনটা পুরোপুরি সাইকেলটা কমপ্লিট হচ্ছে না, আমাদের পুরনো জিনিসগুলো থেকে যাচ্ছে। সো কল্ড সোলটার হার্ড ড্রাইভের মধ্যে পুরনো কিছু পার্টিশনের জিনিস থেকে যাচ্ছে, যেগুলো সে আবার অ্যাক্সেস করছে এবং তার মনে পড়ে যাচ্ছে সে আগে কে ছিল। আমাদের বোধহয় ইন্ডিয়াতে প্রথম যেটা তোর কেস, রিইনকার্নেশনের কেস হ্যাঁ, অনেকই সরলা আছে। দেবী বলা বা হ্যাঁ, এরকম একজন হ্যাঁ, একজন হ্যাঁ, আছেন, হ্যাঁ। রিইনকার্নেশন। আচ্ছা, তুই হয়তো জেনে থাকবি আহ ওই সর্বজিৎ আর আরেকজন একজন একজন মহিলা আছেন, পেয়ার্স এনকাউন্টার্স, ওই প্যারানর্মাল সরবজিৎ, হ্যাঁ, সরবজিৎ হ্যাঁ, বলে রাইট, ছেলেটি এবং রাইট। আরেকটি একজন ভদ্রমহিলা আছেন, ওনাদের একটি টিম আছে। তো ওখানে এর একটি ছেলে আছে স্যাভিও বলে। তা এই যে এই টিমটার মধ্যে একটি ভদ্রমহিলা একজন আছেন, উনিও ওনার একটি বয়স পর্যন্ত ছোটবেলায় উনি ওই রিইনকার্নেশনের কথা বলেছেন, মানে ওনার পুরনো জন্মের ইতিহাস বা যেগুলো ঘটনা সেগুলো মনে ছিল, উনি ছোটবেলায় সেই জায়গাটাকে আইডেন্টিফাই করেছিলেন, গেছিলেন, সেসবগুলো আছে। তাহলে সোল তাহলে সাইন্টিফিক্যালি প্রুভেন যে শরীর থেকে Exist. বেরোয় রিইনকার্নেশন হয়। তাহলে হেলের ব্যাপারটা কি? দেখ, হেল অর্থাৎ নরক কিছু কিছু জায়গায় বলা হচ্ছে কোনো স্ক্রিপচারে বা কোনো তথ্যের মধ্যে, কোনো তত্ত্বতে, যে আমরা যেখানে বাস করছি পৃথিবীতে, আমাদের কর্ম নির্ধারণ করছে আমরা কিভাবে স্বর্গে যাব না আমরা নরকে যাব। কিছু জায়গায় বলা হচ্ছে যে আমাদের বেঁচে থাকার শেষ জীবনের যে অংশটা, সেটা যদি আমরা ভালোভাবে থাকি, আমাদের কন্ডিশনটা যদি ভালো অবস্থায় থাকে, তাহলে ওটা হচ্ছে স্বর্গ। আর যখন আমরা আচ্ছা, খুব মানে কষ্ট পেয়ে আমরা যখন মৃত্যু বরণ করছি, সেই জায়গাটা হচ্ছে নরক, আচ্ছা। সেইটা হচ্ছে নরক, এইটা বলা হয়। কিন্তু আমাদের যদি তুই এই তন্ত্রতে চলে আসিস বা অন্যান্য এতে চলে আসিস, সেইখানে তুই যদি দেখিস অন্যান্য কালচার বা এইসব জায়গাতে, এই হেল বল বা নরক বল, বলা হচ্ছে মৃত্যুর পরে এমন একটা জায়গা যেখানে একটা আত্মা তার কুকর্মের জন্য নানান রকম ফল ভোগ করছে, তাকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে বা হচ্ছে। যেমন তুই ওই দান্তেস ইনফার্নো বা হ্যাঁ, রাইট। সেভেন লেয়ার্স অফ হেল, ওই যেগুলো রয়েছে, এই একটা জিনিস যেটা তোমার সব অলমোস্ট সব মাইথোলজি বা মাইথোলজি বললে চলে না, কালচারে। কালচারে সিমিলার, যে হেল হ্যাঁ। একটা আছে, নরক একটা আছে, যেটা সব কটাতে বলে। আর সব ডিমন্স বা এন্টিটিস, যেগুলো ব্যাড এন্টিটিস, ওরা ওখানে থাকছে, এটা বলা হয়। এবার যখন সবকটা কালচারে সেম সেম জিনিস বলা হয়, কিছুটা সত্যি থাকা উচিত, আই থিঙ্ক। অবভিয়াসলি উচিত। যখন আমরা বলছি যে হ্যাঁ স্বর্গ এক্সিস্ট করছে, তখন নিশ্চয়ই হ্যাঁ নরকও এক্সিস্ট করছে। স্বর্গে যেমন ভালো কাজের জন্য আত্মারা গিয়ে সেখানে থাকছে, যেরকম তোর জ্ঞানগঞ্জ বলে একটি জায়গা বলছে রয়েছে, হিন্দু আমাদের বেদ বেদান্ত অনেক স্ক্রিপচারে উঠে আসছে। এই জ্ঞানগঞ্জ হচ্ছে এমন একটি জায়গা যেখানে নাকি মানে ওই সাধকরা যারা, তারা যখন মানে তাদের মৃত্যু হচ্ছে, তারপরে গিয়ে তাদের আত্মাগুলো জ্ঞানগঞ্জে থাকছে, মানে তারা আর কি বলতে পারিস ওখানে অমরত্ব লাভ করছে, ওখানে গিয়ে তারা সবসময় বাস করছে, এবং পরবর্তীকালে তারা সূক্ষ্ম দেহে সেখান থেকে নানান জায়গায় তারা গমন করতে পারে। এবারে যে সূক্ষ্ম দেহ, সেটার একটা বিষয় আছে। সূক্ষ্ম দেহটার বিষয়টা হচ্ছে, আমরা আমাদের হিন্দু কালচারে অষ্টসিদ্ধি বলে একটি ব্যাপার আছে। অষ্টসিদ্ধি বলছে, যেমন তুই দেখবি কবিতার মধ্যে একটা আছে সিদ্ধিতে নিপুণ, যেটা শিবকে বলা হচ্ছে। অ্যাকচুয়ালি শিব কিন্তু সিদ্ধি খেয়ে সেটাতে মগ্ন নেই, তিনি অষ্টসিদ্ধির অধিকারী বলে তাকে বলা হচ্ছে সিদ্ধিতে নিপুণ। এই অষ্টসিদ্ধি হচ্ছে অনিমা, লঘিমা, গরিমা, মহিমা, ঈশিত্ব, বসিত্ব, প্রাপ্তি, প্রাকাম্য। 8টা সিদ্ধি মানে 8টা বিদ্যা। তো এই যে এই অষ্টবিদ্যা, অষ্টসিদ্ধি, তার মধ্যে একটা হচ্ছে অনিমা, মানে আমাদের দেহকে অণু অর্থাৎ অ্যাটমের থেকেও বা তার মতন ছোট করে দেওয়ার ক্ষমতা, দ্যাট ইজ অনিমা। হাওয়ার থেকেও হালকা করে দেওয়া শরীরকে, যে সেই যে বিদ্যা, দ্যাট ইজ লঘিমা। সেরকমই গরিমা আছে, মহিমা, মায়া বিস্তার করছে। ঈশিত্ব, যা আমি ইচ্ছে করছি তাই করতে পারছি, বশিত্ব,
যাকে বশ করতে চাইছি তাকে বশ করছি, প্রাপ্তি যা চাইছি সেটাই পেয়ে যাচ্ছি, সেরকম প্রাকাম্য। এই 8টা বিদ্যা এরকম ভাবে নানান রকম ভাবে নানান স্তরে ছড়িয়ে আছে। সেই রকম ভাবেই এই সিদ্ধি প্রয়োগ করেই যে সূক্ষ্ম দেহ নিয়ে আমাদের এই যে সাধকরা বল বা অন্যরা বল, তারা বিচরণ করে বেড়াচ্ছেন নানান জায়গায় বা নানান সময়েতে। যখনই আমরা এই জায়গায় চলে আসছি তখনই আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত ভাবে ওই সো কল্ড মাল্টিভার্স বা তোর ওই টাইম লাইনের একটা থিওরি চলে আসছে, যেখানে নাকি সাধকরা অন্য সময়তে গিয়ে সেই সময় থেকে আবার ফিরে আসতে পারছেন। মানে তারা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন, অনুভব করতে হিন্দু পারছেন। মাইথোলজিতেও আছে এই থিওরি। তুই যদি মহাভারতটাকে দেখিস তাহলে তুই বুঝতে পারবি সেটা একটা মাল্টিভার্সাল লেভেলে কানেক্ট করছে। যিনি ব্যাসদেব তিনি যখন লিখছেন জিনিসটাকে, বলছেন গণেশকে লিখতে, আবার তিনিই বলছেন যে আমার এক শিষ্য সে একটি রাজার যজ্ঞ হচ্ছে, রাজার একটা যজ্ঞ ক্ষেত্র, সেইখানে গিয়ে অন্যদেরকে এই গল্পটি বলছে। কিসের গল্প বলছে? মহাভারতের গল্প বলছে। তুই ব্যাপারটা এবারে বোঝ, যিনি ব্যাসদেব সেই তার যে শিষ্যর কথা বলছেন, তখন যেই সময়ের কথা বলছেন সেই শিষ্য তখনও তার কাছে আসেনি, কিন্তু তিনি সেই শিষ্যের কথা বলছেন এবং বলছেন সেই শিষ্যের গুরু হচ্ছে ব্যাসদেব। তার মানে আমরা যদি দেখি ব্যাসদেব যে ইউনিভার্সে বসে এই গল্পটা লিখছেন, সেই ইউনিভার্সে ঘটনাটা ঘটছে না, ঘটছে হয়তো অন্য একটা ইউনিভার্সে। উনি সেইখানকার ঘটনাটা নিয়ে এসে এই ইউনিভার্সে বলছেন। দ্যাটস হাউ এটা হচ্ছে মাল্টিভার্সাল একটা জিনিস। এইভাবে টাইমের ব্যাপারও তুই যদি টাইম লাইন গুলো ওখানে দেখতে থাকিস, বিশাল একটা জিনিস চলে যাবে সেখানে। আচ্ছা আচ্ছা, আমরা মেইন টপিক থেকে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছিলাম। তো আমি তোমার থেকে একটা জিনিস জানতে চাই যে হেলের কনসেপ্টটা, যে নরকের কনসেপ্টটা, ওখানে ডেমনিক এন্টিটিসরা থাকে আমরা জানি, একদম অ্যাকর্ডিং টু মাইথোলজিস বা অ্যাকর্ডিং টু পুরাণস, ঠিক আছে, কালচার বলতে কালচার। তাহলে আবার অনেক সময় শুনতে পাই, যেরকম ওই গৌরব তিওয়ারির ঘটনাটায় শুনতে পেয়েছিলাম যে আমরা ওই যেই কারণে ওনার মৃত্যু হয়েছিল, কিছু কিছু থিওরিজ এর হিসেবে যে কোনো ডেমনিক এন্টিটির ওতে হাত ছিল। ঠিক আছে, তাহলে আমরা জানতাম ওরা হেলে থাকে, আর হেল থেকে এই ডাইমেনশন আর ওই ডাইমেনশনের মধ্যে ডিফারেন্স আছে, ওরা মুভ করতে পারে না ইন জেনারেল। তাহলে সেই এন্টিটিটা নর্মাল এই ডাইমেনশনে কি করে আসলো, এন্ড মানে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে এই ডাইমেনশনের অবজেক্টস বা লোকজনের সাথে? দেখ, অ্যাকচুয়ালি আমরা তো চেষ্টা করি সবসময়, যারা আমরা এই বিদ্যা নিয়ে চর্চা করছি তারা আমরা চেষ্টা করি যদি কোনো দরজা খুলি সেই দরজা আবার বন্ধ করে দেবো। দরজা খোলা যায়? দরজা অবভিয়াসলি খোলা যায়। কিসের থ্রু? মন্ত্র, তন্ত্র? বিধি আছে। বিধি ইনক্লুডস অফ 3 থিংস। আচ্ছা, তন্ত্র, মন্ত্র, যন্ত্র, তিনটে মিলিয়ে তৈরি হয় যে কোনো একটি বিধি। ওকে। তন্ত্র মানে হচ্ছে যেগুলো নিয়মাচার, মন্ত্র যেগুলো তুই উচ্চারণ করছিস, যন্ত্র যেটা কিছু তুই বলতে পারিস সিম্বল বা কিছু রকম কোন রকম জিনিস, যে জিনিসটাকে ইউজ করে তার মধ্যে দিয়ে তুই এনার্জিটাকে ফ্লো করাচ্ছিস। এই তিন জিনিস একত্র হলে, তিনটে জিনিস একত্র হয়ে তবে তৈরি হয় একটা বিধি। সেই বিধি উপাচার দিয়ে আমরা দরজা খুলতেও পারি, বন্ধও করতে পারি, কিন্তু দরজা যখনই খোলা হচ্ছে সেটা বন্ধ করা উচিত। যেমন তার সবচেয়ে বড় একটা খুব ক্যাজুয়াল উপায়, সেটা হচ্ছে উইজা বোর্ড। উইজা বোর্ড, যেটাতে নাকি ছেলেমেয়েরা সেটাকে খেলার জিনিস ভেবে সেটা নিয়ে নানান রকম ভাবে তার উপরে অত্যাচার করছে। কিন্তু আসল বিষয় হচ্ছে এই উইজা বোর্ডের মধ্যেও একটি ডেমন থাকে। মানে উইজা বোর্ডটাকে, মানে যে পোর্টাল তৈরি হয় সেই পোর্টালটা একটা ডেমনের অধীন, তার নাম হচ্ছে জোজো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইটা তো তোমার খ্রিস্টান মাইথোলজিতে চলে যাচ্ছি আমরা। এটা খ্রিস্টান মাইথোলজিতে হয়তো বলতে পারিস খ্রিস্টান কালচার বা ওয়েস্টার্ন কালচারের দিকে চলে যাচ্ছি। সিমিলারলি তুই যদি বাংলাতে আসিস, থিওজফিক্যাল সোসাইটি, যেখানে আমাদের রবীন্দ্রনাথ মেম্বার ছিলেন, সেই থিওজফিক্যাল সোসাইটি যেটা নাকি আমাদের কলেজ স্ট্রিটে প্যারামাউন্টের দোকানের ঠিক পাশে, সেই ইন্ডিয়ান থিওজফিক্যাল সোসাইটির মানে বক্তব্য অনুযায়ী তুই যদি বলিস, এই যে প্ল্যানচেট হচ্ছে, ওখানে অনেকবার প্ল্যানচেট হচ্ছে, এই যে প্ল্যানচেট হচ্ছে, সেই প্ল্যানচেটের মাধ্যমে আমরা কোনো আত্মার সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি।
তো এই প্ল্যানচেটটা যখন করছিস তুই তখন যেমন ফোনটা ডায়াল করছিস, সে হ্যালো বলছে, কথা বলছিস, ফোনটা আবার কেটে দেওয়া তো উচিত, কিন্তু সবসময় সে ফোনটা ঠিক মতন ডিসকানেক্ট করছে। তখন কি হচ্ছে, তখন ওদিক থেকে হ্যালো 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 করেই তখনই যাচ্ছে, হয় অ্যাবনর্মালিটিস, কথা বলার চেষ্টা করছে, অ্যাবনর্মাল জিনিসপত্র সাউন্ড আসতে থাকছে, প্যারানর্মাল বলতে পারো। বলতে পারিস। সেই জায়গা থেকেই তখন তৈরি হচ্ছে এই প্যারানর্মাল বা অ্যাবনর্মাল অকারেন্সেস গুলো, অ্যাবহরেন্সেস তৈরি হচ্ছে। হুম। সেইখান থেকেই প্রবলেম গুলো তৈরি তুমি হচ্ছে। কি করেছো কোনো সময় প্ল্যানচেট বা উইজা বোর্ড ইউজ করেছো? উইজা বোর্ড ইউজ করার দরকার আমাদের। তাহলে তোমাদের যদি কোনো প্ল্যানচেটের অনেক রকম ধরন থাকে। প্ল্যানচেট যেমন সো কল্ড ওই মানে 5 জন 3 জন বসেও যেমন হয়, আবার প্ল্যানচেটের অন্য ধরনও আছে। যে কেউ করতে এক পারে, জায়গায় একাগ্র চিত্তে বসেও এক ধরনের প্ল্যানচেট হয়, সেটা আমরা করতে পারি। যে কেউ কি আমি করতে করেছি। পারে? যে কেউ করার তার ক্ষমতা নেই। আচ্ছা, তাহলে তুমি বলছো যে তুমি প্ল্যানচেট করেছো বাট উইজা বোর্ডের ইউজ করনি বা এরকম কোনো ইনস্ট্রুমেন্টস ইউজ করনি, তোমার বিদ্যা থ্রু তুমি ওটা করতে পারো। তো তুমি কি সত্যি ওটা করেছো আগে? হ্যাঁ, প্ল্যানচেট যেটা বিদ্যার থ্রু দিয়ে বলছিস, যেটা আমি বললাম, হুম হুম। সেখানে তথাকথিত উইজা বোর্ড বা তথাকথিত কোনো ইনস্ট্রুমেন্টস ওরকম ভাবে ইউজ করি না আমরা। আমার মূলত যেটা আমি করি সেটা একটা অন্য ধরনের প্ল্যানচেট। সেইখানে এরকম ইনস্ট্রুমেন্ট লাগে না, তখন আমার নিজের শরীরই হয়ে উঠছে একটি যন্ত্র। আমার মনের মধ্যে দিয়ে একাত্ম চিত্তে আমি যে প্রসেস গুলো ফলো করছি, হুম সেইটি হয়ে উঠছে মন্ত্র। হুম। এবং যে বিধিটা করছি, যেইভাবে বসে যেভাবে ক্রিয়াটা করছি, সেটা হয়ে উঠছে তন্ত্র। এই তিনটে মিলিয়ে বিধির প্রকার প্রয়োগ হয়ে যাচ্ছে প্ল্যানচেট। আচ্ছা, তাহলে আমি সিনেমাতে দেখেছি, শুধু সিনেমা না আমি শুনেছিও অনেক গল্প বা অনেক ঘটনা এরকম, যেখানে কেউ উইজা বোর্ড ইউজ করছে বা প্ল্যানচেট করছে, কিন্তু ওটা তুমি যেটা বললে যে দরজা খুলে দিলাম কিন্তু বন্ধ না করলে অ্যানোমালিস হয়, ঝামেলা হয়। তোমার সাথে কি এরকম কোনো সময় হয়েছে? তুমি, তোমার জ্ঞান অনেক বেশি এসব ব্যাপারে, কিন্তু তাও কি এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেখানে এরকম কোনো ডেমনিক এন্টিটি বলো বা নর্মাল এন্টিটি কারোর সাথে এরকম ট্যাকেল করতে হয়েছে, যারা এরকম প্রবলেমস ক্রিয়েট করেছে এই প্ল্যানচেটের কারণে? আর তার আগে আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করে নি, প্ল্যানচেট করে কি ডেমনিক এন্টিটিসদের ডাকা হয় না নর্মাল এন্টিটিসদেরও ডাকা যায়? প্ল্যানচেট মূলত করা হয় নর্মাল এন্টিটিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে হুম। তাদের সঙ্গে কমিউনিকেট বা কথা বলবার জন্য। হুম। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো ভুল বশত কোনো নেগেটিভ স্পিরিট, কোনো নেগেটিভ এন্টিটি হয়তো চলে আসে। আচ্ছা। সেখানে হচ্ছে যে দরজাটা খোলা হচ্ছে, সেই দরজাটা যে খুলছে সে হয়তো ঠিক মতন তার দ্বার রক্ষা করার ক্ষমতা নেই। মানে আমরা যখন প্ল্যানচেট করছি তার মানে কি, একটা দরজা খুলছি, হুম। সে দরজা বা গেট, যখন বাড়ির যেমন দরজা বা গেট খুলছি, তখন তো সেখানে একটা গেট কিপার থাকা উচিত। তো তুমি যাকে ডাকছো প্ল্যানচেটের থ্রুতে শুধু সেই কি সেটা রেসপন্ড করতে পারে না অন্য কোনো এন্টিটিও করতে পারে? অন্য এন্টিটিও করতে পারে যদি সেখানে কোনো রকম ভুল ভ্রান্তি হয়। সেই আচ্ছা। জায়গাতেই একটা মিডিয়াম বা একটা ওই দ্বার রক্ষকের দরকার। তার ভুলের জন্য সেই জায়গা দিয়ে অন্য এন্টিটি, এমনকি ডেমনিক এন্টিটিও আসতে পারে। এবং আমি তোকে যেটা বলবো, যেটা তুই আমাকে জিজ্ঞেস করলি যে এরকম কোনো ঘটনা আছে কিনা, হুম। আমার পরিচিত এক ব্যক্তি, আমি তার গোটা ফ্যামিলিটাকে দেখেছি ধ্বংস হয়ে যেতে প্ল্যানচেটের জন্য? একটা প্ল্যানচেটের ঘটনা। কিরকম ভাবে একটু যদি বিষয়টা বিস্তারে বলো। হচ্ছে, যিনি আর কি এই জিনিসটি ফলো করতেন, যিনি এই মানে বিদ্যাগুলো নিয়ে চর্চা করতেন, হুম হুম। অ্যাকচুয়ালি কি জানিস তো, এই বিদ্যা চর্চা করার জন্য, যে কোনো বিদ্যার জন্য একটা সঠিক গুরু দরকার। যদি সঠিক গুরু না থাকে, তুমি যদি নিজের থেকে সবকিছু তৈরি মানে শুরু করতে থাকো, তাহলে অন্ধকারে হাতড়ানোর মতো জিনিস হবে। অন্ধকারে হাতড়াতে গিয়ে আমরা যখন যেটা পাবো সেটাকেই মনে করব যে আমরা অনেক কিছু জেনে গেছি, অল্প বিদ্যে ভর। ইন্টারনেট থেকে তো দেখে তো একদমই করা উচিত না। না। তো এবারে এইরকম ভাবেই মানে অনেক নানান রকম ভাবে নিজের থেকেই আর কি ইন্টারেস্ট নিয়ে পড়াশোনা, এদিক ওদিক টুকটাক জেনে অনেক কিছু করে আমার পরিচিত একজন ব্যক্তি একটি ওরকম মানে মাঝে মাঝে একটি আসর বসতেন আর কি, 3-4 জন বন্ধুকে হ্যাঁ, নিয়ে। জাস্ট মজার জন্য। মজার জন্য, একটা এক্সপিরিয়েন্সের জন্য প্ল্যানচেট করবো, আজকে একে হুম ডাকবো, কালকে তাকে ডাকবো, এরকম হুম একটা হুম ব্যাপার। হুম হুম। তো একবার ওনার কোনো পরিচিত কোনো একজন ব্যক্তি, মানে ওনাদের পাড়ার কোনো একজন ব্যক্তি অপঘাতে মৃত্যু হয়েছিল। আচ্ছা।
তাকে মানে কি কারণে সে তার মৃত্যুটা হয়েছিল সেটা তখনও জানা যায়নি। এবার এই ভদ্রলোকের ইচ্ছে হয়েছিল যে সেই জিনিসটা তিনি জানবেন। তো জানতে গিয়ে প্রথমে উনি সে প্ল্যান চেট করলেন। তো ওনার সেই দিনকে আমার যতদূর মনে পড়ছে, ওনার সঙ্গে যে সঙ্গী সাথীরা থাকতো তারা সেদিনকে আসেনি কোনো একটি কারণে। মানে ওনার যে প্ল্যান চেটটা হওয়ার সেদিনকে করবার কথা, সেদিনকে তারা আসলে আসেনি। তো এবারে উনি একলাই ওই টেবিল নিয়ে মোমবাতি করে নানান রকম ভাবে ওনার যে ক্রিয়াকলাপ সেগুলো উনি করে টোরে সে প্ল্যান চেট করে। একা কি করা উচিত প্ল্যান চেট? কারণ আমি জানতাম যে একদমই অনেকগুলো উচিত এনার্জিস নয়। কম্বাইন করে একটা সার্কেল বানিয়ে যাতে লক হয়, সেটা নানান রকম then নিয়ম করতে থাকে, সেটা নানান রকম নিয়ম থাকে। একা সেটা যদি সে ঠিক মতন বিদ্যা থাকে সে করতেই পারে, কিন্তু সেটার উপায় অন্যরকম। তো উনি যেহেতু ওনার ঠিক মতন কোনো নিজের কোনো জায়গা থেকে কোনো কারু কাছ থেকে শেখেননি বা কোনো গুরু ছিলেন না ওনাকে হাত ধরে শিখিয়ে দেওয়ার মতো, উনি নিজে অন্যরকম ভাবে নিজের মতন করে জিনিসটাকে করেছেন। করার ফলে যেটা হয়, প্রথমত ওনাকে সারা রাত মানে যখন আর কি উনি সন্ধ্যে থেকে বসেছেন, রাত্রির হয়ে গেছে, উনি ওনার ঘর থেকে বেরোচ্ছেন না যেই ঘরে উনি বসে এইসব করতেন, ওনার ওয়াইফ গিয়ে দরজা ধাক্কাচ্ছে, দরজার কোনো উত্তর নেই, কোনো রকম কিছু নেই। তারপরে পাড়ার লোকজন ডেকেছে করেছে, অন্য কালা সব এসছে, সে এসে দরজা ভেঙেছে, সে ওখানে টেবিল উল্টে করে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। আচ্ছা, মারা যাননি? মারা যাননি, অজ্ঞান হয়ে পড়ে আছেন। ওনার যখন জ্ঞান ফেরে বোধহয় পরের দিন বোধহয় ওনার জ্ঞান ফিরেছিল, সেবা শুশ্রূষার পরে সারা রাত জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পরে উনি বলেছিলেন যে যেটা হলো সেটা ঠিক করলাম না। উনি বলেছিলেন? উনি এই কথাটা বলেছিলেন, এবং তারপরে উনি বেশি দিন বাঁচেননি, খুব একটা বেশি। উনি খুবই অসুস্থ হয়ে পড়েন, ওনার কথা বন্ধ হয়ে যায় ওই পার্টিকুলার ইভেন্টের পর থেকে? ইভেন্টের তার আগে নর্মাল ছিল? নর্মাল ছিলেন, অসুস্থ হয়ে পড়েন, কথা বন্ধ হয়ে যায় পুরোপুরি, প্রায় বেড রিডেন এরকম কন্ডিশন। তারপরে খুব বেশি হলে বোধহয় 1.5 মাস মতন উনি বেঁচে ছিলেন, তারপরে তিনি মারা যান। এটা কি এক্সরসিজমের কেস ছিল কোনো? পজিশনের একটা বলতে পারিস, হ্যাঁ, হয়তো ওরকম কিছু, বা হয়তো অন্যরকম কোনো একটা কিছু জিনিস ঘটেছিল, সেটার এক্সাক্ট জিনিস আমরা কি জানি না। তো এই একটা ঘটনা হয়েছিল, এবং তারপরে যেটা হলো, এইটা হওয়ার পরে ওনার যে ছেলে, সে একটি অ্যাক্সিডেন্টে মারা গেল কম বয়সেই, কিছু এক বছর না 1.5 বছর মধ্যে বোধহয় উনি মারা গেলেন সেই ছেলেটি। এনার যিনি ওয়াইফ ছিলেন তিনি করলেন সুইসাইড। তো পুরো বাড়িটাই অভিশপ্ত হয়ে গেল, যে ওই বাড়িটা পুরোপুরি তারপরে বেদখল হওয়া কি হওয়া সেসব তো পরে। ওটা কোনোদিন জানা যায়নি যে উনি কি করে মারা গেছেন? না, কি করে মারা গেছিলেন জানা যায়নি। তবে আমি যেটুকু শুনেছি বা আমি যেটুকু ওনার বাড়িতে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছিলাম, সেটা হচ্ছে উনি যখন এই প্ল্যান চেটটি করেন সেই সময় উনি কিছু ভুল নিয়ম ফলো করেছিলেন, কিছু ভুল রিচুয়ালস ফলো করেছিলেন। তো সেই ভুল রিচুয়ালস ফলো করার কারণে যেটা হয়, ওনার যে ঘর ছিল, যে ঘরে বসে উনি প্ল্যান চেট করেছিলেন, সেই ঘরে উনি ভুল দিক বেছে নিয়েছিলেন প্ল্যান চেটের জন্য। আচ্ছা, দিকের ব্যাপার থাকে। দেখ, আমি সেইগুলোতে ডিটেলসে আমি যাবো না, কারণ আমি অনেক কিছুই উজ্জ্বল রাখারই চেষ্টা করি, যেরকম বললাম ইন্টারনেট থেকে শেখা উচিত না। একদমই তাই। তো দিকের ব্যাপার আছে, সময়ের ব্যাপার আছে, অনেক কিছু থাকে। তো উনি সেই দিক সময় সেগুলো ফলো করেননি। সেইগুলো না জেনেই উনি নানান রকম ক্রিয়াকলাপ করেছেন। উনি কাগজে টেবিলে নানান রকম আঁকিবুকি কেটেছেন, যেইগুলো করার কোনো প্রয়োজন ছিল না, যেগুলো কোনো উচিতই নয়। আচ্ছা। সেই সব করে উনি চেষ্টা করেছিলেন এন্টিটিটাকে এক জায়গায় বোধহয় আটকানোর, বাঁধবার, কথা বলবার জন্য। যেহেতু উনি নিজেই মিডিয়াম, উনি নিজেই কোশ্চেন করছেন, তাই জন্য উনি এটা চেষ্টা করেছেন, কিন্তু সেটা করাটা উচিত হয়। তো সেই জায়গাতে গিয়ে কোন একটা ডেমনিক এন্টিটি অবভিয়াসলি সেদিনকে এসেছিল, এসে ওনার উপরে হয়তো কোন রকম এমন অত্যাচার করেছে সেই এন্টিটিটা ওনার শরীরের উপরে, ওনাকে মানসিক ভাবে নিতে পারে, যে উনি হয়তো সেটাকে অ্যাকসেপ্ট বা উনি মেনে নিতে পারেন। উনি সেটাকে ওই ট্রমার মধ্যে গিয়ে উনি অজ্ঞান হয়ে যান, ভয় পেয়ে যান, মারাত্মক রকম ভাবে হন, অসুস্থ হয়ে পড়েন, এবং তার পরবর্তীকালে ওনার মৃত্যু হয়। তুমি মাত্র বললে যে উনি যখন জ্ঞান ফিরেছিলেন, ওনার, তখন উনি বলেছিলেন যে এটা ওনার করা উচিত হয়নি। এটা কি উনি ছিলেন? হ্যাঁ, মানে উনি বলেছিলেন যে ওনার এটা করা উচিত হয়নি। তখন কি তিনি পজেস হয়ে গেছিলেন কি হয়নি? পজেসড হয়েছিলেন। তোমার কি মনে হয়? ওনার বাড়িতে আমি যখন গেছি তখন উনি বেঁচে। আমি যখন ওনার ঘরে গেছি তখন উনি যে কন্ডিশনে রয়েছেন সেটা পজেসড ঠিক বলা যায় না। আচ্ছা। তবে হ্যাঁ,
উনি উনি পজেসড ঠিক সেই সময় নন, কিন্তু হ্যাঁ এইটুকু বলতে পারি যে ওনার প্রাণ শক্তি তখন অনেকটা নিঃশেষ হয়ে গেছে। মানে আমাদের বেঁচে থাকার জন্য একটা তো এনার্জি দরকার হয়, সোলের একটা এনার্জি, সেই এনার্জিটাকে অনেকটা নিঃশেষ করে দিচ্ছিল যে এন্টিটি এসেছিল, তো উনি সেইটি হচ্ছে। এবং পরবর্তীকালে ওনার ছেলে যখন মারা যায়, তার সেই ঘটনার পরে যখন আমি যাই, তখন আমার মনে আছে আমি যখন ওনাদের বাড়ির সিঁড়ি দিয়ে উঠছি, আমি দেখেছিলাম একটি ছায়ামূর্তি ওনাদের ঘরের মধ্যে থেকে বেরিয়ে যাচ্ছে। মানে একটি ছায়ামূর্তি, মানে একটি কালো ছায়ামূর্তি, যেটাই কর্কশ কালো ছায়ামূর্তি বলা হয়, মানে ডেমনিক এন্টিটি বলতে পারিস। মানে তখনও সে দরজা বন্ধ হয়নি। মানে অর্থাৎ সে তখনও বোধহয় তার মানে জিঘাংসা, তার পরের আরো রয়েছে। মানুষের ক্ষতি হয়েছে। মানে পুরো বংশটাকে উনি শেষ করে তারপরে গেছেন সম্পূর্ণভাবে। তাহলে তুমি বলছো এই সিচুয়েশনস গুলো খুব ডেফিনেটলি লাইফ থ্রেটনিং হতে পারে, যেরকম গোর অফ থিওরিরও দেখলাম, এটারও দেখলাম। তোমার তোমার এত বছরের এই বিদ্যা পালন করার বা সবাইকে শেখানোর বা যেটাই, ওটাতে তোমার কোনো সময় এরকম লাইফ থ্রেটনিং ইভেন্টস হয়েছে পার্সোনালি তোমার? হ্যাঁ, আমার কিছু করার পার্সোনালি যদি বলিস, বা ডেমনিক এন্টিটির সাথে এনকাউন্টার এরকম কিছু হয়েছে? হ্যাঁ, ডেমনিক তোমার মনে হয়? এনকাউন্টার, ডেমনিক এন্টিটির সঙ্গে এনকাউন্টার যদি বলিস, হ্যাঁ সেটা আমার হয়েছে, সেটা আমার পার্সোনালি হয়েছে। কিরকম ভাবে একটু বলবে? বলবো বলতে দেখ, অ্যাকচুয়ালি বলা কি যাবে? বিষয়টা হচ্ছে ওই রকমই, ওই একজনকে সাহায্য, সেখানে সাহায্য করতে গিয়েই আমি কে কি ব্যাপার সেগুলোতে যাবো না, কিন্তু একজনকে সাহায্য করতে গিয়েই সেই জিনিসটা আমি ফেস করেছি। এবং সেই ডেমনিক এন্টিটিটি এতটাই মানে খুবই শক্তিশালী ছিল, এবং সে কিছুতেই কোনো রকম ভাবে সে সেখান থেকে যেতে চায়নি, কিন্তু তাকে হয়তো মানে প্রায় জোর করেই এটা বোঝানো হয়েছে যে এটা তোমার জায়গা নয়, তোমাকে ফিরতে হবে, তো তোমার যেখানে বাস সেখানে তোমাকে ফিরতে হবে। তো ওটা এক্সোরসিজম করা হয়েছিল কি ওটার জন্য? সেটাকে কি এক্সোরসিজম বলবি? হয়তো হ্যাঁ তাই। কারণ এক্সোরসিজম আমি হিন্দু মাইথোলজি বা হিন্দু কালচার ওটা কি বলে আমি ঠিক জানা নেই। হয়তো বাংলায় যেটাকে বলে ভূত ছাড়া, ভূত ছাড়ানো, ভূত ঝাড়া, ভূত ঝাড়া বা ভূত ছাড়ানো, এরকম অনেক কিছু বলা হয়, কিন্তু এটাকে আমি এক্সোরসিজম হয়তো বলবো না। তবে হ্যাঁ, হয়তো এটা আমি বলতে পারি যে একজন মানে অনাহুত কোনো এন্টিটিকে বুঝিয়ে তার বাড়ির সঠিক পথে তাকে ফিরিয়ে দিয়েছি, এইটা আমি বলতে পারি। আচ্ছা, কোনো নর্মাল এন্টিটি যিনি ফিজিক্যালি অ্যাজ এ হিউম্যান বিং প্রেজেন্ট ছিলেন আর্থে, তিনি মরে যাওয়ার পর তো সোল কোনো সময় কি ডেমনিক এন্টিটি হতে পারে না? ওটা পুরো আলাদা ক্যাটাগরির একটা স্পিরিট? অ্যাকচুয়ালি দেখ, ডেমনিক এন্টিটি গুলো নেগেটিভ এনার্জি থেকে ফর্ম করে, কিন্তু যে সোলটা পৃথিবীতে এক্সিস্ট করছিল সে কোথাও, সে মৃত্যুর পরে গিয়ে ডেমন এন্টিটি হয়ে যাওয়া, ডেমনিক, সেই ঘটনা আমি কোনোদিনও জানি না, এরকম হয় না। কিন্তু এই যে ডেমনিক এন্টিটিস গুলো ইটসেলফ, এগুলো তৈরি হয়েছে যেন তোর নরক থেকে বা পাতাল থেকে বা এমন কোন একটা জায়গা থেকে, যে জায়গাটা হচ্ছে আমাদের পৃথিবীর বাইরে। আচ্ছা, বা ওরা কোনো সময় এক্সিস্টেন্সের বাইরে। ওরা কোনো সময় মানুষ ছিল না তাহলে? না, ডেমনরা কোনো সময় অ্যাজ সাচ মানুষ ছিল। আচ্ছা, তাহলে ওরাই কি মানে নর্মাল এন্টিটিস দেরকে ইয়ে করে, টর্মেন্ট করে? টর্মেন্ট শুধু না, মানে ম্যানিপুলেট করে ওদেরকে বাজে জিনিসপত্র করার জন্য? নট নেসেসারিলি, বাট হ্যাঁ কিছু কিছু জায়গায় ওরা ইনফ্লুয়েন্স করে। তারা ডেমনিক এন্টিটিসরা অনেক মানে যারা বেঁচে রয়েছে এরকম মানুষদের ওপরে নানান রকম ভাবে ইনফ্লুয়েন্স করে তাদেরকে দিয়ে অনেক রকম বাজে কাজ করায়, এবং পরবর্তীকালে যখন সেই মানুষটির মৃত্যু হচ্ছে তখন সে গিয়ে সেই ডেমনিক কাজগুলোই সে করতে থাকে যেগুলো সে আগে করেছে। যেমন তোকে আমি একটা জিনিস বলি, তুই হয়তো লম্বি দেহার মাইন্স এর কথা শুনেছিস। না, আমি শুনিনি, একটু বলো। লম্বি দেহার মাইন্স এর মধ্যে ওইখানে এরকম অনেক ডেমনিক এন্টিটিস এর উপস্থিতি আছে বলে। আচ্ছা। এবং ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেসেস অফ ইন্ডিয়া, তুই হয়তো ওই তোদের ইউটিউবে সার্চ করলেও পাবি সেখানে, যে লম্বি দেহার মাইন্ডস এরকম অনেক এন্টিটিস আছে যারা নাকি ওরকম ভাবে পজেস করে, যারা ওরকম ভাবে ইম্প্যাক্ট করে অনেক রকম ভাবে। এরকম আরো বেশ কিছু জায়গা, আরো নানান রকম জায়গা আছে যেখানে এরকম এরকম অনেক ঘটনা আছে, এন্টিটিস আছে।
তুই যদি ওই হিমাচল প্রদেশের ওদিকে যাস, ওখানে বেশ কিছু জায়গা আছে এরকম। তো এন্টিটিস গুলো কি লিমিটেড টু দ্যাট পার্টিকুলার জিওগ্রাফিক লোকেশন, না ওরা মুভ করতে পারে ওখান থেকে? ওরা কি কোনো পার্টিকুলার জিনিসে স্ট্রিং থাকে, আটকে থাকে, যে ওখান থেকে ওরা নড়তে পারবে না? দেখ, না সেটা ঠিক নয়, কিন্তু ওরা অ্যাকচুয়ালি ওদের জায়গার প্রতি না খুব মানে একটা কি পজেসিভ হয়। তো সেই জন্য ওরা একটা জায়গাতে থাকতে বেশি ভালোবাসে। কিন্তু হ্যাঁ, এবারে যদি কারোর সঙ্গে ওরা ল্যাচ করে যায়, মানে কারোর সঙ্গে ওরা তাহলে move তাদের করতে হবে। মানে এন্টিটি অন্য কোনো পুরুষ বা কোনো মানুষ যখন যাচ্ছে বা কেউ যাচ্ছে সেই জায়গায় তাদের সঙ্গে যদি ওরা ল্যাচ অন করে যায়, তাহলে তাকে তার সঙ্গে সে অন্য কোথাও মুভ করতে পারে। সেরকম ঘটনা আছে যে অন্য জায়গা থেকে মুভ করে অন্য সিটিতে এসে অন্য ঘটনা ঘটেছে। এবং এই জায়গা থেকেই আমি বলবো, তোর ওই ভুডু বা তারপরে হচ্ছে তো লুকথেপ ডলস বা আরো নানান রকম অনেক কিছু ঘটনা আছে, যেগুলো নিয়ে বলতে গেলে আর একটা হয়তো আমাদের দিন লেগে যাবে। এবং সেইগুলোরও বেশ কিছু ঘটনা আমাদের এই খাস কলকাতাতেই হয়েছে। আচ্ছা, এই ডেমনিক এন্টিটি পজিশন এগুলো তো একটা টপিক হলো। তোমার কি মনে হয় ব্ল্যাক ম্যাজিক এক্সিস্ট করে? হ্যাঁ, অবভিয়াসলি। ওটার কি পার্টিকুলার এভিডেন্স পাওয়া গেছে যে এক্সিস্ট করেই? দেখ, আমি তোকে কারণ এক্সাম্পল কলকাতার অনেক হিস্ট্রি আছে ব্ল্যাক ম্যাজিকের, ইভেন এখনো চলছে। লোকজন বলে যাচ্ছে যে কলকাতায় অনেক ব্ল্যাক ম্যাজিক হয়, অনেকে প্র্যাকটিস করে ইল প্র্যাকটিসেস, অনেকে সিরিয়াসলি প্র্যাকটিস করে, অনেকে ভালো কাজের জন্য প্র্যাকটিস করে যাতে প্রিভেন্ট করা যায়। তো এটা কি সত্যিই করে? মানে এরকম কি এভিডেন্সেস পাওয়া গেছে? ব্ল্যাক ম্যাজিক দিয়ে কখনো কারোর ভালো হয়েছে বলে আমি শুনি। আচ্ছা, যে জিনিসটি ব্ল্যাক, যে জিনিসটা দিয়ে লোকের ক্ষতি করা হয়, যে ম্যাজিক দিয়ে ক্ষতি করা হয়, তাকেই ব্ল্যাক ম্যাজিক বলছে। যে ম্যাজিক দিয়ে ভালো করা হয় তাকে হোয়াইট ম্যাজিক বা নর্মাল ম্যাজিকের মধ্যে ফেলা হচ্ছে। আচ্ছা। ম্যাজিক এক্সিস্ট? হ্যাঁ, ম্যাজিক এক্সিস্ট করে, কারণ ম্যাজিকের এই যে তন্ত্রের মধ্যে যে এই যেসব বিদ্যা, ওগুলো কি তারই ম্যাজিক একটি বলে? অংশ বলতে পারছি। So, ঠিক আছে, তাহলে এগুলো তো বুঝতে পারলাম ব্ল্যাক ম্যাজিকের ব্যাপারে, পজিশনের ব্যাপারে, ডেমনিক এন্টিটিজ এর ব্যাপারে সবই। কিন্তু তোমার এত বছরের এক্সপিরিয়েন্স, তুমি এত বছরের এইসব জিনিস নিয়ে ডিল করেছো, লোককে সাহায্য করেছো, তোমার এক্সপিরিয়েন্সে তুমি যদি কিছু পার্টিকুলার সাইন্স বলো, বা সাইন্স শুধু না, সিমটমস বলো, যেগুলো দেখে বুঝতে পারবে তার বাড়িতে কোনো এন্টিটির বাস আছে, শুধু এন্টিটি না, ডেমনিক এন্টিটি, যে তাকে ক্ষতি করতে পারে, সেটা সে কি করে বুঝবে? কোনো ফিজিক্যাল সিম্বলস বা কোনো স্বপ্নের থ্রুতে অনেক সময় শুনেছি লোকে এরকম কানেক্ট করে। তো ওরা কি করে মানে বুঝতে পারবে যে, আর যদি বুঝতেও পারে নিজেকে কি করে বাঁচাবে আনটিল কোনো তোমার মতো কোনো বা কোনো প্রফেশনালকে তারা কানেক্ট করুক তার আগে অব্দি? অনেক সময় কোনো কারণ ছাড়াই আষ্টে গন্ধ পাওয়া, বা বাড়িতে কোনো কারণ ছাড়াই কোল্ড স্পট তৈরি হওয়া। কোল্ড স্পটস মানে হচ্ছে একটা কোনো স্পেসিফিক জায়গায় মানে টেম্পারেচারটা ড্রপ করছে। ধর বাইরে 27 ডিগ্রি এবং ঘরের মধ্যেও সেরকম ভাবে সিমিলারলি 27 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু কিছু জায়গায় গিয়ে হয়তো সেটা 21 ডিগ্রি, 20 ডিগ্রি, 19 ডিগ্রি ড্রপ করছে টেম্পারেচার। কিছু স্পেসিফিক তো আমার সাথেই হয়েছে, নিজের সাথেই নিজে ফিল করেছি ঠান্ডা হঠাৎ করে হ্যাঁ, ড্রপ করে একটা আবার একটা নর্মাল হয়ে যায়। জায়গাতে স্পেসিফিক কোল্ড স্পট তৈরি হওয়া। বা হয়তো কোনো রকম নকিং সাউন্ড হওয়া কোনো জায়গাতে রাত্রির বেলা, কোনো কারণে কেউ নেই, কোনো উৎস নেই, কিন্তু কোনো নকিং সাউন্ড। আচ্ছা, এক সেকেন্ড তোমার স্টপ করছি নকিং সাউন্ডটা থেকে। তুমি নিশির ডাকের কথা বলছো? না। ওটা আলাদা জিনিস। ওকে। এবং আরো আরো সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো ধর ডিভাইস খুব তাড়াতাড়ি যদি ব্যাটারি ড্রেন আউট হয়ে যায়, তাহলে হচ্ছে সেই জায়গায় কোনো একটা এন্টিটি আছে। তুই ফুললি চার্জড ব্যাটারি রয়েছে, পাওয়ার ড্রেন আউট হয়ে গেল সঙ্গে সঙ্গে কোনো একটা লোকেশনে যাওয়ার পরে, বা কোনো একটা বাড়িতে কোনো একটা জিনিস হয়তো ফুললি চার্জ করা হলো, নতুন জিনিস, নতুন ব্যাটারি সবকিছু, ও ব্যাটারি ড্রেন আউট ইলেকট্রনিক ইকুইপমেন্টস থেকে এনার্জি ড্রপ করছে। তাই জন্যই ইএমএফ ডিটেক্টর বা আমাদের ওই রেম পড বা অন্যান্য জিনিসগুলো ইউজ করা হয় সেরকম। কারণ ওরা ওই এনার্জি শেয়ার করছে, এনার্জি শেয়ারিং এর জায়গা থেকে ওরা এনার্জিটাকে ড্র করে ম্যানিফেস্ট করছে নিজেদেরকে। তো সেই ম্যানিফেস্টেশনসটাই তখন ওরকম ভাবে ওই রকম ভাবে আমরা দেখতে পাই। বা ধর কোনো জায়গায় ওই আষ্টে গন্ধ, বা লোকে ঘুমোচ্ছে, হয়তো তার একটা দুঃস্বপ্ন নানান রকম, ওই দুঃস্বপ্নের মধ্যে দিয়ে একটা এন্টিটি হয় এক রকমের শেপ শিফটার। আচ্ছা, তারা কি করে, অন্য কারোর রূপ ধরে এসে তারা তাকে তার স্বপ্নের মধ্যে নানান রকম ভাবে তাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে। সেটাই তো নিশির ডাক টাইপের না, নিষিদ্ধ অন্যরকম, কারোর মানে চেনা কারোর গলার আওয়াজ নকল করে তাকে বাইরে থেকে ডাকছে, দ্যাট ইজ নিষিদ্ধ, ওটা আলাদা। আচ্ছা।
সেটাতে সাড়া দিলে তখন সে একটা ওই বসের জায়গায় তিনবার চলে ডাকে যাচ্ছে। আর সামথিং এরকম কিছু একটা হ্যাঁ, ব্যাপার তিনবার ছিল। ডাকে, তার মধ্যে সাড়া দিলে তাকে সে বশ করে নিচ্ছে, তাকে নিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। নিশির ডাক কি সকালে হতে পারে? নিশি মানেই রাত্রি, হতেই পারে না সকালে। সেটা হওয়ার কথা নয়, তবে হ্যাঁ, নিশির ডাক মানে যে নিশি মানে হচ্ছে রাত্রি, মানে রাত্রিরের ডাক। কিন্তু এই যে সকালবেলা তুই এই কোশ্চেনটা করলি, আমি কোথাও পড়েছিলাম নিশি হচ্ছে রাত্রিরের জন্য বলা হয় না, এক্স্যাক্টলি, নিশি একটা টাইপ অফ ডিমন হ্যাঁ যার জন্য হয়। বলছি। এবারে নিশুতি রাত্রির নিশি, ওই যে তুই যেটা বললি ডেমন টাইপ অফ হ্যাঁ ডেমন, হ্যাঁ। সেটা হচ্ছে এইটাকে বলা হয় মূলত ওই রাত্রির বেলাতেই ডাকে। ওরকম ভাবে কারুর গলা হুম, নকল হুম, করে হুম, তাকে নিয়ে যাচ্ছে, বশ করছে, হুম, হুম, নিয়ে চলে যাচ্ছে, তার ক্ষতি করছে। কিন্তু তুই যেটা বললি যে সকালবেলাও কি তাহলে ডাকতে পারে নিশি? হুম, ডাকতে পারে। ডাকতে পারে যদি সেখান থেকে সে সেই রকম ভাবে অ্যামাউন্ট অফ এনার্জি সে গ্যাদার করতে পারে, তাহলে সে স্পেসিফিক্যালি ওইভাবে ম্যানিফেস্ট করবে এবং তার ক্ষতি করতেও সে পারে। এবং শুধু নিশি বলে নয়, তোরা তো ব্রহ্মদৈত্র নাম শুনেছিস? শুনেছি, বাট আমি ভাবতাম ব্রহ্মদৈত্য তো গল্প, গল্পের বই। গল্পর বাচ্চাদের ভয় কোন দেখানোর জন্য বলা হয়। কোন ব্রাহ্মণ, সে হয়তো উচ্চ একটা ব্রাহ্মণ, হুম, কিন্তু সে বাঁচার আশা প্রবল। সে মৃত্যুর পর সেই ইচ্ছের জায়গা থেকে হুম, সে একটা তার ওই মানে বাসস্থলের কাছাকাছি বা তার কোনো প্রিয় জায়গায় সে নিজেকে আটকে থাকে, হুম, মায়ার বাঁধনে আটকে থাকে। সেইখান থেকেই সে পাওয়ার মানে তার এনার্জি গ্যাদার করে, পাওয়ার গ্যাদার করে সেই জায়গাটা থেকে সে পরবর্তীকালে দৈত্যতে পরিণত হচ্ছে, বা ব্রহ্মদৈত্য, ব্রাহ্মণ থেকে ওকে, যেহেতু তৈরি হচ্ছে সেই থেকে ব্রহ্মদৈত্য আর কি ব্যাপারটা আসে। আচ্ছা, আমি একটা ছোট্ট ঘটনা বলবো তোকে। আমার এক আহ, মানে এক পরিচিত, তাদের বাড়িতে আমি একবার গেছিলাম একটি অনুষ্ঠানের সময়। তো সেই সময় আমার শরীর খারাপ হয়েছিল। আচ্ছা, তো হঠাৎ করে আমি এরকম আমি দোতলায় গেছি, দোতলায় উপরে একটি বাথরুম ছিল, আমি সেখানে গেছি। সেখান থেকে যখন আমি ওখানে গেছি, আমার শরীর খারাপের ধরুন আমার মাথাটা ঘুরে গেছে, আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো। তো দোতলাটা পুরো ফাঁকা, ওখানে কেউ নেই ওকে, দোতলাটাতে, গোটা দোতলাটাই ফাঁকা। ওকে, এবং তারপরে হচ্ছে ছাদ, এবং দোতলার একটা অংশ ছাদ, একটা অংশ ঘর রয়েছে সেই হুম, জায়গায়। হুম, হুম, তো সেই জায়গাটাতে হঠাৎ করে আমি ওই যখন মাথাটা ঘুরে যাচ্ছে, তখন আমি বুঝতে পারছি আমাকে এই দুদিক থেকে, পেছন থেকে একটা সাপোর্ট দিয়ে আমাকে হালকা করে দাঁড় করাচ্ছে, সাপোর্ট দিচ্ছে। এবং আমি তখন ওই মানে এর মধ্যে আমি তখন তাকে সেটা রিয়েলাইজ করছি, আমি বুঝতে পারছি যে আমাকে ওরকম ভাবে সাপোর্ট দিয়ে দাঁড় করাচ্ছে হুম, সে আমার থেকেও দীর্ঘাঙ্গী, এবং তার একটি অদ্ভুত রকম চেহারা, এবং তার মুখ থেকে দুটি সদন্ত বেরিয়ে আছে এরকম লম্বা। আচ্ছা, এবং সে আমাকে ওই দোতলা থেকে মানে পুরো ধরে ধরে যেন ওই সিঁড়ি দিয়ে আমাকে পুরো একতলায় নামিয়ে নিয়ে এসছে ঘর অব্দি। এবং এর পরবর্তীকালেও আমি তার উপস্থিতি অনেকবার টের পেয়েছি। যেমন পরবর্তীকালে আমি সেই জায়গায় লোকজনকে জিজ্ঞেস করি এবং খোঁজ খবর নিই, জানতে পারি একটা স্পেসিফিক পুকুর এবং তার একটা স্পেসিফিক তার পাশে একটি তাল গাছের কথা। ওকে, সেইখানে যখন আমি ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তখন জানতে পারি যে অনেকেই দেখেছে এরকম একটা লম্বা দীর্ঘাঙ্গী কেউ একজন ওই নিচ থেকে গাছে উঠে গেল, বা গাছ থেকে এরকম নেমে ওই পেছন দিকে একটা জায়গা আছে সেই দিকে চলে গেল। এরকম অনেকবারই নাকি অনেকে দেখেছে। এবং তারপরে সেটা লোকমুখে শুনেছি, তারপরে আমি নিজে সেখানে গিয়ে নানান রকম ভাবে বোঝার যখন চেষ্টা করি, তখন সেই জিনিসগুলোকে বুঝতে পারি তো যে কোনো ক্ষতি হওয়ার চেষ্টা বা এরকম কিছু ক্ষতির কি কোনোদিন হয়েছে? চেষ্টা করেনি। বরং আমি বলবো যে সে হয়তো কোনোভাবে একটা আমাকে আমার ওই দরকারটার সময়, আমার শরীর খারাপের সময় আমাকে হয়তো সাপোর্ট করেছে, বা আমাকে একটা মানে সাহায্য তাহলে করেছে এরকম। ব্রহ্মদৈত্য কি গুড স্পিরিট হতে পারে, গুড এন্টিটি হতে পারে? এইটা একটা মানে তর্ক বিতর্কের আমি বিষয়। শুনেছিলাম ব্রহ্মদৈত্য খুবই বাজে স্পিরিট, না, এটা আমি ওয়ান অফ দ্য বলবো, টপ মোস্ট। দেখ আমি আমার নিজের থেকে বলবো, নিজের মানে আমার এক্সপিরিয়েন্স বা বিদ্যা থেকে বলবো যে ব্রহ্মদৈত্য ভালো বাজে সেটা ডিপেন্ড করছে সে মানে ঠিক তাকে কেমন লোকজন ট্রিট করছে, বা তার অ্যাকচুয়াল মানে তার তার মনের যে ইচ্ছেটা বেঁচে থাকাকালীন সে কি রকম ছিল, সেই জায়গা থেকে অনেক কিছু ডিপেন্ড করে। যেটা আমি বললাম, ওই কর্মের ফলের একটা ব্যাপার থাকে, যেগুলো ওকে, বুঝতে সেই পেরেছি। ছাপ ফেলে যাচ্ছে ওরার ওপরে আমাদের, তো দু সেই রকম রকমেরই কিন্তু। হতে পারে। হ্যাঁ,
ভালো বাজে দুরকমই হয়। ম্যাক্সিমামটাই আমরা ওই বাজের ঘটনা শুনেছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমিও তাই হয়তো তারা, শুনেছি। হ্যাঁ, কিন্তু কিছু কিছু জায়গায় তারা হয়তো এরকমও আছে কিছু বন্ধু যারা নাকি সাহায্য করতে ভালোবাসে, বা কাউকে হয়তো তারা সাহায্য করে। তুমি কি ব্রাহ্মণ? আমি ব্রাহ্মণ নই, আমি ব্রাহ্মণ নই। ওকে। তবে আমি এই জিনিস নিয়ে চর্চা করি। আর একটা সবচেয়ে বড় কথা হচ্ছে, ব্রাহ্মণ কে? যে পৈতে ধরে আছে সে ব্রাহ্মণ, নাকি যে ব্রহ্ম জ্ঞান অর্জন করেছে সে ব্রাহ্মণ? খুব ইন্টারেস্টিং টপিক কনভারসেশনের। অন্য একদিন করবো এটা নিয়ে, একদম নিশ্চয়ই চর্চা। নিশ্চয়ই করবো। ঠিক এই আছে, প্রশ্নের উত্তরও আমি একদিন দেবো। ঠিক আছে, ডান। তাহলে আজকের জন্য এটুকুই রাখি আমরা। এই চর্চাটাকে আবার একদিন হবে, এর পরে কোনো দিন আবার তোমার যদি সময় হয়। নিশ্চয়ই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, নমস্কার। নমস্কার।